বুঝতে তো দেখ, আজকে যে চ্যাপ্টারটা পড়াবো সেটা হচ্ছে ডিমান্ড, মানে চ্যাপ্টারের নাম হচ্ছে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই। ঠিক আছে, তো তো ডিমান্ড পড়াবো, আজকে টপিকটা নেব ডিমান্ড। ডিমান্ড জিনিসটা কি? ঠিক আছে, ডিমান্ড জিনিসটা কি? ডিমান্ডে না, ডিমান্ড মানে বুঝতে পারছিস তো? ডিমান্ড মানে কি? ডিমান্ড মানে চাহিদা। ঠিক আছে, আমি কিছু কিছু টার্ম, ইংলিশ টার্মগুলো বলে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। আর আমি নোট তোদের কালকে দিয়ে দেবো, মানে পরের দিন দিয়ে দেবো, যারা ইংলিশ ভার্সনে পড়ছিস। বেঙ্গলি নোটটা আজকে দিলাম। ডিমান্ড হতে গেলে প্রথমে কি লিখে? ডিজায়ার ফর আ কমোডিটি। ঠিক আছে, ডিজায়ার ফর আ কমোডিটি। সব মানে বলছি আমি। ফার্স্ট টার্ম। সেকেন্ড হচ্ছে এবিলিটি টু বাই ইট। এবিলিটি টু বাই ইট। নেক্সট হচ্ছে উইলিংনেস টু পে ফর ইট। আর একটা হচ্ছে অ্যাট দ্য গিভেন প্রাইস আর ইন দ্য গিভেন টাইম। অ্যাট দ্য গিভেন প্রাইস, আর একটা হচ্ছে ইন দ্য গিভেন টাইম। দেখ, প্রতিটা পয়েন্ট আমি বলে দিচ্ছি ডিমান্ড জিনিসটাকে। ডিমান্ড মানে হচ্ছে কোনো কিছু চাহিদা। আজকে আমি একটা সিম্পল একটা এক্সাম্পল বলি, যদিও এখন ওটা খুব একটা দামি জিনিস হচ্ছে না। ধর এই এই তো আগস্ট মাস, নেক্সট মান্থেই বেরোচ্ছে, লঞ্চ করছে, সেটা কি iPhone 16। ঠিক আছে, iPhone 16 নেক্সট মান্থে লঞ্চ করছে। তো ধর আজকে ধর তোর অনেকেরই একটা আইফোন কেনার ইচ্ছা আছে। ঠিক আছে, তো ইচ্ছা আছে, ইচ্ছা তো অনেক, বিভিন্ন মানুষের বিভিন্ন ইচ্ছা থাকতে পারে, আইফোন কেনার ইচ্ছা আছে। কিন্তু আইফোন ধর, মনে কর 16 বেরিয়ে গেছে, 16-এর দাম ধর করেছে 2 লাখ টাকা। 16-এর দাম পড়েছে, সাপোজ 2 লাখ টাকা দাম পড়েছে, আইফোন কিনতে দোকানে চলে গেছে, 2 লাখ টাকার আইফোন কিনতে চলে গেছে, পকেটে নিয়ে গেছে কত বলতো? 2,000 টাকা। ঠিক আছে, তো 2,000 টাকা। তাহলে ওর কেনার ইচ্ছা আছে, কিন্তু কি নেই ওর কাছে? ওর কাছে পয়সা নেই, সামর্থ্য নেই, এবিলিটি নেই, ওর কেনার সামর্থ্যই নেই। ওর কেনার ভালো করে শোন, কেনার ইচ্ছা আছে কিন্তু সামর্থ্য নেই। একটা এক্সাম্পল খারাপ করি, একজনের কাছে প্রচুর টাকা, প্রচুর টাকা, টাকার শেষ নেই ওর কাছে। ওই ধর আইফোন দিয়ে কি হবে, আমার আইফোন লাগবে না। মানে কি, ওর টাকা, ওর সামর্থ্য প্রচুর আছে, ওর এবিলিটি আছে, কিন্তু কেনার ইচ্ছা নেই। তার মানে কি, ডিমান্ড হতে গেলে কি লাগে জানিস তো? এক তো তোমার ইচ্ছা থাকতে হবে, আবার সামর্থ্য থাকতে হবে। ঠিক আছে, একটা এবিলিটি, ঠিক আছে, আর একটা হচ্ছে ডিজায়ার। তো এখানে দেখ কি লিখেছি, আমি লিখেছি ডিজায়ার ফর আ কমোডিটি। তুমি কমোডিটি মানে কোন একটা প্রোডাক্ট, কমোডিটি মানে আইফোন। ঠিক আছে, আইফোন কেনার ডিজায়ার হতে হবে, ইচ্ছা থাকতে হবে কেনার। সবার দেখ, আজকে তোমার ডিমান্ড হতে গেলে কোনো কিছু মানে ইচ্ছা থাকতে হবে, ইচ্ছা না থাকলে কি করে ডিমান্ড হবে? ইচ্ছা থাকতে হবে, ইচ্ছা না থাকলে ডিমান্ড হবে না। ফার্স্ট অফ অল ইচ্ছা থাকতে হবে, ডিজায়ার, ইংলিশে কথা বলে একটা ডিজায়ার। ঠিক আছে, ডিজায়ার, ডিজায়ার ফর আ কমোডিটি। তা কমোডিটির একটা ডিজায়ার হতে হবে, ইচ্ছা থাকতে হবে। এবং ইচ্ছা আছে না, আমার ইচ্ছা আছে, কেনার তো ইচ্ছা আছে, কিন্তু টাকা নেই। আমি আইফোন কিনতে 2 লাখ টাকার আইফোন কিনতে চলে গেছি, পকেটে 2 টাকা নিয়ে, পকেটে টাকাই নেই। আইফোন দেখে আমার খুব পছন্দ হচ্ছে, ইচ্ছা হচ্ছে কিনতে, কিন্তু আমার পকেটে পয়সা নেই, তাহলে তো হবে না, তাহলে তো ডিমান্ড হবে না। তাই বলছে কি, এবিলিটি টু বাই, কেনার সামর্থ্য থাকতে হবে, এবিলিটি থাকতে হবে। এবার ধর, এবার ধর কি বললো, তোর কেনার ইচ্ছা আছে, আবার সামর্থ্যও আছে, কিন্তু পকেট থেকে টাকা বের করার না মন নেই, পকেট থেকে টাকাই বের করতে চাইছিস না। তাহলে কি হয়? উইলিংনেস টু পে ফর ইট, এর জন্য তোকে পে করতে হবে। ঠিক আছে, তো অ্যাট দ্য গিভেন প্রাইস ইন দ্য গিভেন টাইম। ঠিক আছে, অ্যাট দ্য গিভেন প্রাইস ইন দ্য গিভেন টাইম, এটাকে এই যখন এই 5টা ওয়ার্ড পুরো ফুলফিল হবে, তখনই তাকে ডিমান্ড বলা হয়, তখনই তাকে ডিমান্ড বলা হয়। ঠিক আছে, তো এই হচ্ছে ডিমান্ড, আর কিচ্ছু না, সিম্পল জিনিস একদম। ডিমান্ড কাকে বলে, মানে জিনিসটা বুঝতে পারলি? হোয়াট ইজ ডিমান্ড, এটা হচ্ছে ডিমান্ড। এবার তুই বুঝে তারপর তুই যে এই ভার্সানে পড়িস না পর, লিখে দিতে পারবি যে কোনো, যেটা কনসেপ্ট। ঠিক আছে, তো এই যে আমি যে নোট দিয়েছি, নোটে কি লেখা আছে, ঠিক আছে, তো আমি পড়ে দিচ্ছি, যারা বাংলা পড়বি তাদের জন্য দেখে নিতে পারিস, কোনো সমস্যা নেই। এটাই আমি বললাম। আমি কি বললাম এখানে? 1 নম্বর কোশ্চেন লিখেছি ডেফিনেশন অফ ডিমান্ড। হোয়াট ইজ ডিমান্ড? বলছে জেনারেল টার্ম, জেনারেল টার্ম, জেনারেল টার্মে ডিমান্ড কাকে বলে? জেনারেল মানে সাধারণ অর্থে। ডিমান্ড কাকে বলে? বলছে কোনো কিছু, দেখ এখানে কি লিখেছে, কোনো একটা দ্রব্য বা সেবা পাওয়ার ইচ্ছা। দ্রব্য বা সেবা মানে কি, মানে কমোডিটি, ওটা পাওয়ার ইচ্ছা। ঠিক আছে, ইচ্ছা বা আকাঙ্ক্ষা, বুঝতে পারছি? ইচ্ছা বা আকাঙ্ক্ষাকে বোঝায়। কিন্তু ইকোনমিক্সে, ইকোনমিক্সে, ইকোনমিক্স কি বলছে, মানে ইচ্ছা বা আকাঙ্ক্ষাকে আমি ডিমান্ড বলবো না। ঠিক আছে, ইচ্ছা বা আকাঙ্ক্ষাকে আমি ডিমান্ড বলবো না, ডিজায়ার, ডিজায়ারটাকে কিন্তু ও ডিমান্ড বলবে না।
ডিজায়ারকে ডিমান্ড বলবে না, ঠিক আছে? বলছি ইকোনমিক্সে ডিমান্ড বলতে এফেক্টিভ মানে ডিমান্ড বলতে এফেক্টিভ ডিমান্ডকে বোঝানো হয়, অর্থাৎ যে আকাঙ্ক্ষা পূরণ করার মতো ক্রেতার আর্থিক ক্ষমতা থাকবে। ওর যে আইফোন কেনার ইচ্ছা আছে, এই ইচ্ছাটা পূরণ করার জন্য কি থাকতে হবে? ওর পারচেসিং পাওয়ার থাকতে হবে, পারচেসিং পাওয়ার, ঠিক আছে? পারচেসিং পাওয়ার মানে আর্থিক ক্ষমতা থাকবে, তখন তাকে বলা হয় কার্যকর চাহিদা মানে এফেক্টিভ ডিমান্ড, তখন তাকে বলা হয় এফেক্টিভ ডিমান্ড, ঠিক আছে? তো সুতরাং ডিমান্ড জিনিসটা কি? আর্থিক ক্ষমতা দ্বারা সমর্থিত কেনার ইচ্ছা, যে এই দ্রব্যটা কিনবে সেই দ্রব্যটা কেনার ইচ্ছা আর্থিক সামর্থ্য দ্বারা, ঠিক আছে? তো যেমন কোনো একজন পার্সনের বাইক কেনার ইচ্ছা আছে, কোনো একজন পার্সনের বাইক কেনার ইচ্ছা আছে, ঠিক আছে? কিন্তু ওই ইচ্ছাকে তখনই ডিমান্ড বলবে যখন এই ইচ্ছা পূরণ করার মতো, ঠিক আছে, ওই ব্যক্তির কি থাকবে? একটা সামর্থ্য থাকবে, আর্থিক ক্ষমতা থাকবে, আর্থিক সামর্থ্য থাকবে, ঠিক আছে? সুতরাং ডিমান্ড হতে গেলে দুটো এলিমেন্ট আছে, একটা ক্রেতার দ্রব্য কেনার আকাঙ্ক্ষা, একটা ক্রেতা মানে ইচ্ছা, আর একটা সামর্থ্য, ঠিক আছে? একটা ইচ্ছা আর একটা ক্রেতার দ্রব্য কেনার আর্থিক ক্ষমতা। তাই ইকোনমিক্সে চাহিদার একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো কি? দ্রব্যের দাম, প্রাইস অফ দ্য কমোডিটি, ঠিক আছে? তো কোনো দ্রব্যের দাম উল্লেখ না থাকলে তাকে চাহিদা বলা যাবে না। দামের কথা বলি, দামের উল্লেখ থাকতে হবে, চাহিদা হতে গেলে না প্রাইস উল্লেখ থাকতে হবে, ঠিক আছে? সুতরাং একটা নির্দিষ্ট দাম আর নির্দিষ্ট সময়ে ক্রেতা যে পরিমাণ দ্রব্য কিনতে প্রস্তুত থাকে তাকেই বলা হয় ইকোনমিক্সের ডিমান্ড। এটাই আর কি। যারা বেঙ্গলিতে লিখবি তারা এটুক লিখলেই হবে, আর ইংলিশের নোটটাই পরের দিন দিয়ে দেবো, পরের দিন দিয়ে আমি ইংলিশের নোটটাও বুঝিয়ে দেবো, ঠিক আছে? তো কোনো সমস্যা নেই। আচ্ছা, এরপরে যে কোশ্চেনটা পড়বো ডিটারমিনেন্ট অফ ডিমান্ড, তার আগে ডিটারমিনেন্ট অফ ডিমান্ড জিনিসটা বলি। ডিমান্ড কি কি বিষয়ের উপর ডিপেন্ড করে? ডিমান্ড কি কি বিষয়ের উপর ডিপেন্ড করে? দেখ ডিমান্ড কি কি বিষয়ের উপর ডিপেন্ড করে, একটা লিখছি পিএক্স, কি লিখলাম? একটা পিএক্স। পি মানে তো জানিস, পিএক্স মানে কি? পি মানে প্রাইস, পি মানে প্রাইস, ঠিক আছে? পি মানে প্রাইস। দেখ সিম্পল, তোরাও জানিস, আমি যেটা বলবো সেটা তোরাও জানিস, বইতে এটাই লিখেছে। পি মানে প্রাইস, তাই তো? তো ধর প্রাইস যখন বেড়ে যাবে, কি মনে হয় কোনো একটা কোনো একটা জিনিসের দাম যদি বেড়ে যায়, যে কোনো একটা জিনিসের দাম যদি বেড়ে যায়, তাহলে সেই জিনিসটা কেনার প্রতি তোর ডিমান্ডটা কি হবে? আস্তে আস্তে কমে যাবে। তাহলে কোনো জিনিসের যদি দাম বেড়ে যায় তখন তার ডিমান্ডটা কমে যায়। এই যে আমি অ্যারো দিয়ে বোঝাচ্ছি, অ্যারো মানে বাড়ছে, দাম যখন বাড়ছে তখন চাহিদা কমছে, আর যখন দাম কমছে তখন চাহিদা কি হবে? বেড়ে যাবে। এটাই লেখা আছে, এটাই বইতে লেখা আছে। ও বইতে লিখেছে এটাই, যে ফ্যাক্টরস, এটা তো ডিটারমিনেন্টস অফ ডিমান্ড, ডিটারমিনেন্টস অফ ডিমান্ড প্রাইসের উপর ডিপেন্ড করে। তাহলে লিখবে প্রাইস যখন বাড়ছে ডিমান্ড তখন কমছে, প্রাইস যখন কমছে ডিমান্ড তখন বাড়ছে। এটা সিম্পল কথা, একদম সিম্পল জিনিস, ঠিক আছে? তো আচ্ছা, এটা একটা বললো। তারপর বললো পি আর বলতে পারি পি আর জিনিসটা কি? আর মানে পি মানে তো প্রাইস, আর মানে রিলেটেড গুডস, আর মানে রিলেটেড গুডস, কি বললাম? আর মানে রিলেটেড গুডস, ঠিক আছে? রিলেটেড গুডস, ইংলিশে বলছি পরে বাংলায় পড়ছি। আর মানে হচ্ছে রিলেটেড গুডস, ঠিক আছে? তো গুডস, রিলেটেড গুডস দু রকমের হয় এখানে, বোঝাচ্ছি। একটাকে বলা হয় সাবস্টিটিউট, আর একটাকে বলা হয় বল কমপ্লিমেন্টারি। বা ওদের তো ছিল না তোর ইকোনমিক্স, কমপ্লিমেন্টারি। একটা সাবস্টিটিউট আর একটা কমপ্লিমেন্টারি। দেখ পুরো পুরো বুঝি সাবস্টিটিউট জিনিসটা কি। সাবস্টিটিউটের আগে এক্সাম্পলটা পড়ি, বেটার লাগে। বলতে পারি সাবস্টিটিউট এক্সাম্পল? পরিবর্তিত দ্রব্যের এক্সাম্পল কি হতে পারে? পরিবর্তিত দ্রব্য মানে কি তোকে বলছি, বলে দিলাম চা কফি। আমি বলি যে শোন, চা কফি আমরা সকালবেলায় ঘুম থেকে উঠে প্রতিদিন মানুষ চা খায়, ঠিক আছে? অনেকেরই পছন্দ চা খায়, কিন্তু চায়ের পরিবর্তে মানুষ কি খেতে পারে? কফি খেতে পারে। এটাকে বলা হয় পরিবর্তন। এর পরিবর্তে ওটা, এর পরিবর্তে ওটা, ঠিক আছে? সাবস্টিটিউট। টি আর কফি আমি বোঝাবো, আর একটু বোঝাচ্ছি। টি আর একটা হচ্ছে কফি। আর কমপ্লিমেন্টারি কোনটা? কমপ্লিমেন্টারি মানে কি? কমপ্লিমেন্টারি মানে কি? এটাকে বলে পরিপূরক, মানে একটা ছাড়া একটা চলবে না, একটা ছাড়া একটা চলবে না। যেমন ধর আমি তোকে বলছি, ধর পেন, তোরা যে পেন দিয়ে লিখি, ইউজ অ্যান্ড থ্রো পেন বলছি, নর্মাল পেন যেগুলো বলছি, যেগুলো তোর রিফিল করতে পারিস, ঠিক আছে? তো তা পেনের সাথে রিফিলের সম্পর্ক আছে, ঠিক আছে? তো পেনের সাথে রিফিলের ভালো সম্পর্ক আছে। তারপর মোটর গাড়ি আর হচ্ছে তোর বাইক আর হচ্ছে পেট্রোল, বুঝিস তো, এর সঙ্গে ভালো সম্পর্ক আছে। তাহলে তুই যদি গাড়ির সঙ্গে তেলের সম্পর্ক কেমন? কিন্তু তেল যদি না বুঝিস গাড়ি চলবে না, ঠিক আছে? তেল যদি না বুঝিস গাড়ি চলবে না, ঠিক আছে? আর যদি গাড়ি না থাকে তাহলে তেলের কোনো মূল্যই নেই, তাই তো? তার মানে একটার পরিবর্তে আর মানে মানে পরিবর্তন মানে পরিপূরক, এটাকে কমপ্লিমেন্টারি বলে। আমি যেটা উদাহরণ তৈরি করি, পেন আর রিফিল, ঠিক আছে? পেন আর রিফিল। এবার দেখ আমি বোঝাচ্ছি এটা। আমি প্রথমে সাবস্টিটিউট বলছি। সাবস্টিটিউট কোর্সের ক্ষেত্রে কি হয়, চাহিদা মানে এর দাম বাড়লে কি হতে পারে, দাম কমলে কি হতে পারে, আমি সব উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। সাপোজ ধর পি মানে প্রাইস, ঠিক আছে? আর টি মানে কি?
টি মানে কি? টি কে কি বলে? টি মানে তো চা। এবার ধর এই পিটি লিখলাম, পিটি মানে কি? পিটি মানে কি? চায়ের দাম, চায়ের দাম, চায়ের দাম, প্রাইস অফ টি, প্রাইস অফ টি। চায়ের দাম যদি বেড়ে যায় তাহলে কি হবে? চায়ের দাম বেড়ে গেলে কফির ডিমান্ড দাঁড়া বলবো, ওটা পরে। চায়ের দাম বাড়লে বেসিক্যালি কি হবে? চায়ের দাম বাড়লে চায়ের চাহিদা কমবে। চায়ের দাম বাড়লে চায়ের চাহিদাটা কমবে। চায়ের চাহিদা কমে গেলে তখন মানুষ কি করবে? কফি খাবে। তখন কফির চাহিদা বাড়বে, কফির চাহিদা বাড়বে। বুঝতে পারলি? অ্যারোগুলোটাই হচ্ছে মেন। লেখাটা এখানেই শেষ। লেখার দরকার নেই। এই লেখাটা এমনি মুখস্থ সবাই লিখে দিতে পারবে। মেন হচ্ছে এটাই। ঠিক আছে? তাহলে কি বললাম? চায়ের দাম যদি বেড়ে যায় তখন কি হবে বল? চায়ের দাম বেড়ে গেলে চায়ের চাহিদা কমে যাবে। আর চায়ের চাহিদা কমে গেলে কি হবে? কফির চাহিদা বেড়ে যাবে। আমি তো তাই লিখলাম। তাহলে এটা বোঝা গেল। তাহলে উল্টো করে যদি ভাবিস, তুই ভাব তাহলে কি হলো? একটা জিনিস দেখ, আমি একটু হাইলাইট করে দিচ্ছি। চায়ের দাম যখন বাড়ছে তখন কফির চাহিদা কি হচ্ছে? বাড়ছে। তার মানে চায়ের দাম বাড়লে কফির চাহিদা বাড়ছে। ব্যাস। ঠিক আছে? তাহলে কি বুঝতে পারলি যে সাবস্টিটিউট গুডস এর ক্ষেত্রে এটা কি হয়? বুঝতে পারছিস? একদম পুরো পজিটিভ হচ্ছে। একটা বাড়লে আর একটা বাড়ছে। ঠিক আছে? সাবস্টিটিউট গুডস এর ক্ষেত্রে। আর কমপ্লিমেন্টারি গুডস এর ক্ষেত্রে কি হবে দেখা যাক। কমপ্লিমেন্টারি গুডস এর ক্ষেত্রে কি হবে? কমপ্লিমেন্টারি উদাহরণ কি বলেছিলাম? পেন আর রিফিল। পিপি, পিপি মানে প্রাইস অফ পেন। পেনের দাম যদি বেড়ে যায়, পেনের দাম বেড়ে গেলে কি হবে? পেনের চাহিদা কি হবে? পেনের চাহিদা কমে যাবে। আর যদি পেনের চাহিদা কমে যায় তাহলে রিফিলের চাহিদা কি হবে? রিফিলের চাহিদাও কমে যাবে। ঠিক আছে? রিফিলের চাহিদাও কমে যাবে। ঠিক আছে? পেনের তাহলে কি বুঝতে পারলি? এবার দেখ, পেনের দাম যখন বেড়ে যাচ্ছে, ঠিক আছে, তখন পেনের দাম যখন বেড়ে যাচ্ছে তখন রিফিলের চাহিদা কি হচ্ছে? কমে যাচ্ছে। তার মানে এটা কি সম্পর্ক? ইনভার্স রিলেশন। এটা যেমন ডাইরেক্ট রিলেশন, এটাকে বলা হয় কি? ডাইরেক্ট। এটাকে বলা হয় ডাইরেক্ট রিলেশন। আর এটাকে বলা হয় ইনভার্স রিলেশন। ঠিক আছে? অর্থাৎ এটার সঙ্গে প্রত্যক্ষ সম্পর্ক, আর এটা হচ্ছে পরোক্ষ সম্পর্ক, না কি বলে ওটা, বিপরীতমুখী সম্পর্ক। ঠিক আছে? তো বইতের বাইরে বেশি লেখা নেই, মানে লেখেও নি, এত কিছু আমি বলে দিলাম। তাহলে কি কি বললাম? দুটো পয়েন্ট বোঝালাম। তার মানে আমি কি কোশ্চেনটা পাই? ডিটারমিনেন্স অফ ডিমান্ড। ডিমান্ড কি কি বিষয়ের উপর ডিপেন্ড করে? একটা পয়েন্ট বললাম পি এক্স, একটা বললাম পি আর, আর একটা বলবো এম। এম মানে জানিস তো? এম মানে কি বলতো? এম মানে ম্যাট্রিক্স। কি? এখানে ডিমান্ডের সঙ্গে ম্যাট্রিক্স কি করে আসে? এম মানে কি? এম মানে হচ্ছে মানি ইনকাম, ক্রেতার আয়। ক্রেতার আয়। সিম্পল ব্যাপার। ভাব, আজকে ধর আমার যদি ইনকাম বেড়ে যায় তার মানে আমার কি হবে? পার্টিকুলার কোনো একটা দ্রব্যের চাহিদাটা বেড়ে যাবে। ইনকাম বাড়ে, আর ইনকাম কমলে তাহলে সেই দ্রব্যের চাহিদা কমে যাবে। এটাই লিখবো আর কি, মানি ইনকাম। তো মানি ইনকাম কি বলছে? মানে ক্রেতার আয় যদি বেড়ে যায় তাহলে সেই দ্রব্যের কি হবে? চাহিদা বেড়ে যাবে। আর আয় যদি কমে যায় তাহলে সেই দ্রব্যের চাহিদা কি হবে? কমে যাবে। বেশ, হয়ে গেল। সিম্পল ব্যাপার হয়ে গেল। এটা হচ্ছে নর্মাল গুডস এর ক্ষেত্রে। নর্মাল গুডস বলতে পারিস। তাহলে এখানে সম্পর্কটা কি হলো বল? বুঝতে পারছি? পজিটিভ রিলেশন হচ্ছে, ডাইরেক্ট রিলেশন হচ্ছে। এখানে রিলেশনটা কি হচ্ছে? ডাইরেক্ট রিলেশন হচ্ছে। তার মানে আমি তিনটে পয়েন্ট বোঝালাম। কি কি পয়েন্টগুলো মাথায় রাখবি? প্রাইস বললাম একটা, একটা বললাম প্রাইস অফ রিলেটেড গুডস বললাম, একটা বললাম মানি ইনকাম বললাম। ঠিক আছে? তো তারপর আর বাকি পয়েন্টগুলো এমনি ইজিলি বলতে পারি। পপুলেশন। তো বল দেখি, তোরাই বল, পপুলেশন বাড়লে, দেশে যদি পপুলেশন বাড়ে, তো ডিমান্ড বাড়ে। পপুলেশন বাড়লে কি হতে পারে? ডিমান্ড আজকে বল, আজকে আমার দেশে যে জনসংখ্যা, দেশের জনসংখ্যা যত বাড়বে আমার পার্টিকুলার প্রোডাক্টের চাহিদা তত বাড়বে। কমন ব্যাপার। পপুলেশন যত কমবে তো সে দেশের চাহিদাটাও কমবে। ঠিক আছে? তো ওই প্রোডাক্টের প্রতি পপুলেশন বাড়লে ডিমান্ড বাড়বে, আর পপুলেশন কমলে কি হবে? ডিমান্ড কমবে। তাহলে পপুলেশন বাড়বে। ঠিক আছে? তো আচ্ছা, মানি ইনকামে না, মানি ইনকামে আমি কি বললাম? এই যে এটা যে বোঝালাম, এটা কি গুডস এর কথা বললাম? কি কেসে বললাম? নর্মাল গুডস, নর্মাল গুডস। আর একটা গুডস হয় জানিস ইকোনমিক্সে, আর একটা গুডস এর কথা বারবার বলে। এগুলো বাংলাগুলো আমি বলবো। নর্মাল গুডস মানে স্বাভাবিক দ্রব্য, স্বাভাবিক দ্রব্য। আর একটা গুডস বলে, হ্যাঁ, ইনফেরিয়ার গুডস। ইনফেরিয়ার গুডস মানে খুব নিচু মানের দ্রব্য, নিম্ন মানের দ্রব্য। ঠিক আছে? তো তো এক্সেপশন। এক্সেপশনাল হয়ে যাবে। ওটাও একটা ইনফেরিয়ার গুডস। ঠিক আছে? ইনফেরিয়ার গুডস আমি বলছি। ইনফেরিয়ার গুডস জিনিসটা কি? দেখবি অনেকের ইনকাম বেড়ে গেলে ও কি করে? আমি একটা সিম্পল একটা এক্সাম্পল বলছি। দেখবি ওয়েব সিরিজ বেরিয়েছিল বেশ কিছুদিন আগে, একটা দেখছিলাম তখন। ওটা তখন দেখতে দেখতে আমার মনে হলো এতে ইনফিরিয়ার গুডস এর এক্সাম্পল হয়ে যাচ্ছে। তো ব্যাপারটা কি হয়েছিল? দেখবি অনেকে কি করে,
দুপুর 12টার সময় মাছ কিনতে বেরোয়, কম দামে ব্যবহার করছে। কম দামে পায় বলে, পারলে পচা মাছও নিয়ে চলে আসে, পারলে পচা মাছও নিয়ে চলে আসে, এরকম অনেক মানুষ আছে। আমি ই- ওয়েব ই- সিরিজটা দেখেছি। হ্যাঁ বল, ই করলে হবে না কিন্তু, তোকে ব্যাপারটা বলছি, এরকম সত্যি ঘটনা হয় তো, না হওয়ার কি আছে? কত মানুষ বেলার সময় তোর তুই যখন একদম মর্নিং এ বাজার করবি না, তখন ওরা তখন তোর বিশাল দাম নেয়। ও যখন লাস্টে দেখলো 12টা 1টা বেজে গেছে আর মাল বিক্রি হচ্ছে না, কম দামে ছাড়তে থাকে তখন, ঠিক আছে? তখন পচা মালও দেখবি অনেক সময় কম দামে ছেড়ে দেয়, কিন্তু সে সকাল 7টার সময় বাজার করতেই পাবে না, ঠিক আছে? তো অনেকে কি হয়, ক্রেতার ইনকাম যদি বেড়ে যায় না, ক্রেতার ইনকাম যদি বেড়ে যায়, ও কখন চাইবে পচা মাছ খেতে। আর একটা ভালো উদাহরণ, ডালডা নাম কি? ডালডা, ডালডা আর কি, দেখবি অনেক দোকানে, কচুরির দোকানে, যে সমস্ত দোকানে কচুরি করে না, মানে ঠিক আছে তো, ওরা কিন্তু ডালডা দিয়ে কচুরি করে। ডালডা খাওয়া খুব একটা ভালো নয়, ঠিক আছে? ডালডা খাওয়া খুব একটা ভালো নয়। আর ঘি দিয়ে যে সমস্ত দোকানে কচুরি করে ও বা পরোটা করে, ওর দাম কিন্তু প্রচুর হয়। ঘি আর ডালটার মধ্যে কোনটা ভালো? ঘি। ঘি। ডালটা ভালো নয়। তাহলে একটা মানুষের যদি ইনকাম বেড়ে যায়, ও কি করবে? ও ডালটার পরিবর্তে ঘি খাবে, ঠিক আছে? ডালটার পরিবর্তে ঘি খাবে। তো এখানে এটাই আমি তোকে বলতে চাইছি, এটাই হচ্ছে ইনফিরিয়ার গুডস এর এক্সাম্পল বলছি। ইনফিরিয়ার গুডস এর এক্সাম্পল লিখেছি, ইনফিরিয়ার গুডস, এইগুলো সব আসবে, সাবসিডিয়েট গুডস, ইনফিরিয়ার গুডস, ঠিক আছে তো? তারপর ঠিক আছে তো, ইনফিরিয়ার গুডসটা কি বলছি, আজকে ধর যদি কারো যদি ইনকাম বেড়ে যায়, ইনকাম যদি বেড়ে যায়, তাহলে ইনফিরিয়ার গুডস এর চাহিদা কি হবে? আজকে ধর তোর যদি ইনকাম বেড়ে যায়, তাহলে তুই কি খাবে? পচা মাছ খাবি? বলে স্যার আমার ইনকাম বাড়ুক আর না বাড়ুক, কোনোদিন পচা মাছ খাবো না, ঠিক আছে? যাই হোক, আমি বলছি যাদের, তো আজকে তোর বাবার প্রচুর ইনকাম করে তো ঠিক আছে, কিন্তু অনেক বাড়িতে তো প্রচুর ইনকাম কম করে, অনেক বাড়িতে ইনকাম কম করে, তাই কিন্তু দেখতে হয়। তো এটা, ঠিক আছে তো? তো যেটা বলছিলাম, আজকে যদি কোনো একজন পার্সন যদি ইনকাম বেড়ে যায়, ও চাইবে সবসময় ভালো গুডস খেতে, উন্নত মানের গুডস খেতে, ঠিক আছে তো? ঠিক আছে, উন্নত মানের গুডস খেতে। তাহলে ইনকাম যদি বেড়ে যায়, তাহলে কি হবে? ইনফিরিয়ার গুডস এর চাহিদাটা কি হবে? ইনফিরিয়ার গুডস এর চাহিদাটা কমে যাবে। আর যদি ইনকাম কমে যায়, তখন ইনফিরিয়ার গুডস এর চাহিদাটা বেড়ে যাবে। তাহলে এক্ষেত্রে সম্পর্কটা কেমন হলো? ইনভার্স, এটাকে বলা হয় ইনভার্স রিলেশন, ঠিক আছে? এগুলোকে বলা হয় ইনভার্স রিলেশন, ঠিক আছে তো? ওই বইয়ে তো লাইন বাই লাইন 2-3 লাইন করে লেখা আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে আগে যদি একবার বুঝিস তাহলে তুই লিখতে পারবি। ইকোনমিক্সে বোঝার ব্যাপার, ঠিক আছে তো? তো হয়ে গেল এটা অবধি। তাহলে কি কি পয়েন্ট বললাম বলতো? 1 নম্বর পয়েন্ট বললাম, 2 নম্বর পয়েন্ট বললাম, 3 নম্বর পয়েন্ট বললাম, 4 নম্বর বললাম, 4টে পয়েন্ট বললাম, ঠিক আছে তো? 5 নম্বর পয়েন্ট বলি, আর একটা পয়েন্ট বলি টাইম। 5 নম্বর পয়েন্ট বলি টাইম, বাট টেস্টও বলতে পারিস, টাইম না বলে টেস্টও বলতে পারিস, টেস্ট। আজকে তোর কোনো প্রোডাক্টের যদি তোর পক্ষে টেস্টটা ভালো লাগে, তাহলে সেই প্রোডাক্টের ডিমান্ড কি হবে? বেড়ে যাবে। আর টেস্ট যদি না থাকে, যদি টেস্ট প্রেফারেন্স যদি না থাকে, তাহলে প্রোডাক্টের চাহিদাটা কমে যাবে। এটা কি ফ্যাক্টরস অফ হ্যাঁ, ডিটারমিনেন্টস অফ ডিমান্ড বা ফ্যাক্টরস অফ ডিমান্ড, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা পড়ে দিলাম। ঠিক আছে, এবার দেখি আমাদের কি কি নোট লেখা আছে, দেখি এখানে পয়েন্টগুলো কি কি লেখা আছে, পয়েন্টগুলোকে পড়ি। কোশ্চেন বলে ডিটারমিনেন্টস অফ ডিমান্ড, ডিমান্ড কি কি বিষয়ের উপর ডিপেন্ড করে, ঠিক আছে তো? তো এখানে লিখেছে দ্রব্যের চাহিদা, ঠিক আছে? দ্রব্যের চাহিদা কয়েকটি বিষয়ের উপর নির্ভর করে, ঠিক আছে? কোনো দ্রব্যের বাজারে মোট চাহিদা যে সমস্ত বিষয়ের উপর নির্ভর করে, বা বাজারে না লিখলেও হবে, কোনো দ্রব্যের চাহিদা যে সমস্ত বিষয়ের উপর নির্ভর করে, সেগুলো কি হচ্ছে? একটা দ্রব্যের দাম, মানে প্রাইস অফ গুডস। তাহলে ক্রেতার আয়, যেটা বললাম মানি ইনকাম, ঠিক আছে? মানি ইনকাম। সংশ্লিষ্ট দ্রব্যের দাম, ওই টি কফি বললাম না, সাবস্টিটিউট গুডস, কমপ্লিমেন্টারি গুডস, ঠিক আছে? 3টে পয়েন্ট হলো। 4 নম্বর পয়েন্ট ক্রেতার রুচি পছন্দ, যেটা লাস্টে বললাম, টেস্ট অ্যান্ড প্রেফারেন্স, ঠিক আছে তো? ভবিষ্যৎ দাম সম্পর্কে ক্রেতার ধারণা, ফিউচারে কেমন দাম হবে এটা নিয়ে অনেকে ক্রেতার মধ্যে ধারণা থাকে, ঠিক আছে তো? তারপর হচ্ছে পারিপার্শ্বিক প্রভাব বা প্রদর্শন প্রভাব। সাপোজ ধর, তোকে এই উদাহরণটা বলছি, আজকে ধর, এটা খুব দেখা যায়, রিয়েলি বলছি, খুব দেখা যায়, আমি প্রচুর দেখেছি। ধর, আজকে ধর একটা বন্ধু আইফোন কিনবে, ওর দেখা দেখি বাবা বললো, আমাকে কিন্তু আইফোন কিনে দিতে হবে, ও কিনে, হয়তো ওর কেনার ইচ্ছাই নেই, এরকম অনেক মানুষ, অনেকের ইচ্ছা থাকে না, কিন্তু ও কিনেছে, ওর দেখা দেখে আমাকে কিনতে হবে। এটাকে প্রদর্শন প্রভাব বলে, ঠিক আছে? একজনের দেখা দেখে আরেকজন কেনে, এটাকে প্রদর্শন প্রভাব বলে, পারিপার্শ্বিক প্রভাব বলে। এরকম তো প্রচুর উদাহরণ দেখেছি, একজনের দেখা দেখে আরেকজন কেনে, ঠিক আছে? তুমি কিনেছো, চলো আমিও কিনবো, ঠিক আছে তো? পারিপার্শ্বিক প্রভাব বা প্রদর্শন প্রভাব। আর একটা কি? ক্রেতার সংখ্যা, নাম্বার অফ কনজিউমার। আমি তোকে বলছি, একটা এক্সাম্পল বলছি। ধরো আজকে 2024 সাল চলছে,
2000 সালে 2000 সালে একটা ফোনের দাম কিরকম ছিল, একটা আইডিয়া করে বলতে পারবে? 2000 সালে আজ থেকে 24 বছর আগে। 3,000 2,000 পেয়ে যেতি? 5-6 বছর। না না আমি বলছি আমি 2007, হ্যাঁ 2007-এ আমার দাদা একটা ফোন কিনেছিল, তখন ফার্স্ট ফোন কিনেছিল, তখন ওই কি বলে ওই হোয়াইট ছোট ফোনগুলো, তখন তখন কিপ্যাড ওই ফোনের দাম নিয়েছিল তখন 8,000 টাকা। 2007 সালে 2007 সালে ওই ফোনের দাম নিয়েছিল 8,000 টাকা। কটা মানুষ তখন ফোন কিনতো? ওই দেখো, যে সেই সময় ল্যান্ডলাইন চলতো গো, ঠিক আছে, কটা মানুষ তখন ফোন কিনতো? কিন্তু এখন তুই ভাব, এখন তুই রিক্সাওয়ালা, রাজমিস্ত্রি, লেবার, ঠিক আছে, বিভিন্ন মানে সমস্ত মানুষের হাতে ফোন। এমন দেখা গেছে এখন তো এক একজনের দুটো করে ফোন আছে, দুটো তিনটে করে একজনের কাছে ফোন, এমনকি দেখ একটা ফ্যামিলিতে 5 জন থাকলে 5টাই ফোন আছে। কেন হয়েছে ব্যাপারটা বোঝ, মানে এখন আস্তে আস্তে লোকের কাছে ফোন ফোন নেওয়ার প্রবণতা বেড়ে গেছে, তুই একটা ব্যাপারটা বোঝ কেন হয়েছে ব্যাপারটা। আগে ফোনের দাম এত ছিল লোক কিনতে পারছিল না, এফোর্ড করতে পারতো না, ধর ফোন কিনবো ফালতু টাকা নষ্ট হবে, এই একটা চিন্তাধারা ছিল। কিন্তু এখন যত জিনিসের দাম কমছে, ফোনের দাম আস্তে আস্তে কমে যাচ্ছে, মার্কেটের কাস্টমার তত কি হচ্ছে বাড়ছে। আগে ধর একটা কথা বলছি নর্মাল, যে আমি আগেও এই উদাহরণগুলো দেওয়া আছে, আগে যেমন একটা রিক্সাওয়ালা, ও মাস গেলে কি কামাতো, কত টাকা কামাতো, ঠিক আছে, ও যে কামাতো ও কি করবে, ও না ও সংসার চালাবো, ও কি ফোনের পেছনে 10-12 হাজার টাকা খরচা করার চেষ্টা করবে? না না, খরচা করবেই না। কিন্তু এখন এখন ফোন কিনছে, কারণ ফোনের দামটা কমে গেছে অনেক, ঠিক আছে। মার্কেটে যখন কোনো প্রোডাক্টের দাম কমে যায় না, তখন মার্কেটে কি হবে, হুট করে কাস্টমার বাড়তে থাকবে, যে কোনো কাস্টমার বাড়তে থাকবে, মার্কেটের দাম কমলেই কাস্টমার বাড়তে থাকবে। তুই আমি ভাব না, তুই কিছুদিন আগে আমি একটা ভালো একটা এক্সাম্পল, জুডিও, কিছুদিন আগে জুডিওতে, এখনো মানে আজকে কত তারিখ, শুনতে অফার আছে। আজকে কত 17 না, 17 তারিখ, কাল অব্দি লাস্ট অফার, ঠিক আছে, 18 তারিখ অব্দি। জুডিও যেদিন ফার্স্ট অফার চালু হলো, প্রথম দিন নাকি কি ভিড় পড়ে গেছে, কি ভিড় পড়ে গেছে। তার মানে কি হয়েছে, ও যে এত অফার দিল, তার মানে কি, যেই প্রাইসটা যখন একটু কমেই দিল, হুট করে মার্কেটে ওর বিশাল ডিমান্ড। আমি মাঝখানে একদিন গেছিলাম, যেই জিনিস দেখছি নেই, বলছে আউট অফ স্টক, সব শেষ হয়ে গেছে, প্রথম দিন তো বাইরে বেরিয়ে গেছিল। বাইরে বেরিয়ে গেছে। এবার বুঝতে পারছিস তো, মার্কেটে যখন কোনো প্রোডাক্টের দাম কমে যাবে, হুট করে কাস্টমার বেরিয়ে যাবে, তুই দেখবি সবাই মানে অফার খুঁজতে থাকে। হুম। তো ঠিক আছে, তো তাহলে এটা হচ্ছে কি বলছে, এটা হচ্ছে দেখ এখানে কি লেখা আছে, ক্রেতার সংখ্যা, ক্রেতার সংখ্যা বুঝলি, নাম্বার অফ কনজিউমার বা নাম্বার অফ কাস্টমার। তো যখন প্রোডাক্টের দাম যখন ডিক্রিজ করে যাবে না, তখন কাস্টমার তখন হুড় করে বাড়তে থাকবে। আর একটা বলছে আয়ের বন্টন, মানে ইনকাম, ইনকাম অফ ডিস্ট্রিবিউশন। তো এখানে দেখ কি লেখা আছে, আমি যা যা বলেছি এর বাইরে একটা লাইনও লেখা নেই, আমি পড়ে দিচ্ছি। দ্রব্যের দাম, প্রাইস অফ গুডস কি বলেছে, ক্রেতা কোন দ্রব্য কি পরিমাণ কিনবে, সিম্পল ব্যাপার। আজকে তুই কোন জিনিসটা কতটা কিনবি কিসের উপর ডিপেন্ড করবে, দামের উপর, দামের উপর ডিপেন্ড করবে, প্রাইসের উপর ডিপেন্ড করবে, ঠিক আছে। তো তাই বলছি যে অন্যান্য সকল বিষয় স্থির অবস্থায়, আদার থিংস রিমেন কনস্ট্যান্ট, আদার থিংস রিমেন কনস্ট্যান্ট, কোনো দ্রব্যের দাম যদি কমে যায়, যেটা আমি তোকে বলেছি, প্রাইস যদি কমে যাবে, লিখে যে প্রাইস যদি কমে যায় তাহলে কি হবে, ডিমান্ড বাড়বে, আর প্রাইস যদি বেড়ে যায় তাহলে ডিমান্ড কি হবে, কমবে, এটাই লেখা আছে। এখানে লিখেছে অন্যান্য সকল বিষয় স্থির অবস্থায়, কোনো দ্রব্যের দাম যদি কমে যায় তাহলে ক্রেতা কি করবে, সেই দ্রব্যটা কি করবে, দাম কমে গেলে ক্রেতা কি করবে, ওই দ্রব্যটা বেশি কিনবে, আর যদি দাম বেড়ে যায় তাহলে এই দ্রব্যটা কম, এটাই লেখা আছে। ইকোনমিক্স কি বলে জানিস তো, বারবার বলছি, ইকোনমিক্সের খাতা দেখা হবে, ইকোনমিক্স বারবার বলে যে অন্যান্য সাবজেক্ট, যে তোর ইডি সাবজেক্ট আছে ফার্স্ট সেমিস্টারে আছে, তোর ফার্স্ট সেমিস্টারে তোর পিপিএম আছে, ওই সাবজেক্ট তুই যত বানা নাম্বার দেবে, টপিক ঠিকঠাক থাকলে নাম্বার দেবে, কিন্তু ইকোনমিক্স যদি বানাস না নাম্বার দেবে না। ইকোনমিক্সে টু দ্য পয়েন্ট লিখতে হয়, কোনো এক্সট্রা লেখা যায় না, ওই আমার ইচ্ছা হলো বানালাম, নাম্বার নেই ইকোনমিক্সে, টু দ্য পয়েন্ট লিখতে হয়, টু দ্য পয়েন্ট, ঠিক আছে। তো ওই আমার নিজের পছন্দ মতন যা খুশি একটা বানিয়ে দিলাম, আমার হবে না, টু দ্য পয়েন্ট ইকোনমিক্স লিখে, টু দ্য পয়েন্ট ইকোনমিক্সে, ঠিক আছে। তো ক্রেতার আয়, মানি ইনকাম, এরম ব্যাপার নিয়ে অনেকে হয় যে একটু ছোট লেখ, কোনো সমস্যা নেই, কিন্তু টু দ্য পয়েন্ট, বেশি লিখতে হবে না। যেমন এখানে বলছেন আমি কি লিখবো, দ্রব্যের দাম, তুই লিখবি কি, মানে এখানে কি বলছে, দ্রব্যের দামের উপর ক্রেতার চাহিদা নির্ভর করে, হয়ে গেল। দ্রব্যের দাম বাড়লে এই হবে, দাম কমলে হবে, ব্যাস হয়ে গেল, লাইন লেখা হবে, ব্যাস 2 লাইনে, বেশি বড় লিখতে হয় না। তারপর কি বলছে, ক্রেতার আয়, ঠিক আছে। আমি যে ইংলিশ নোট করেছি একদম এরকম 2 লাইন করে লিখেছি, একদম পুরো সিবিএসসি বোর্ডের নোট নিয়েছে, ওই বইগুলো ফলো করে নোট তৈরি করেছে, একদম 2 লাইন করে লেখা, বেশি না, 2 লাইন করে লেখা। তবে ল্যাঙ্গুয়েজগুলো একটু টাফ দিয়েছি, একটু টাফ দিয়েছি ল্যাঙ্গুয়েজগুলো, ঠিক আছে। তো ক্রেতার আয়, ক্রেতার আয় কি বলছে, তাহলে ওই একই কথা, দ্রব্যের চাহিদা কিসের উপর নির্ভর, ক্রেতার আয়ের উপর নির্ভর করবে। তাহলে আমি কি বললাম, ক্রেতার আয় বাড়লে কি হবে, ক্রেতার আয় বাড়লে, ক্রেতার যদি ইনকাম, আজকে যদি তোর ইনকাম বেড়ে তাহলে কি হবে, চাহিদা বাড়বে, ইনকাম কমলে চাহিদা কমবে। এটা কি সম্পর্ক হলো, ডাইরেক্ট রিলেশন। এটা কি দ্রব্যের ক্ষেত্রে,
নর্মাল গুডসের ক্ষেত্রে। দেখ এখানে এটাই লেখা আছে, অন্যান্য সকল আদার থিংস রিমেন কনস্ট্যান্ট, সাধারণ দ্রব্য। দেখ এখানে কথা বলি সাধারণ দ্রব্য, সাধারণ দ্রব্যকে ইংরেজিতে বলে নর্মাল গুডস। নর্মাল গুডসের ক্ষেত্রে ক্রেতার আয় বাড়লে দ্রব্যের চাহিদা বাড়বে, আর ক্রেতার আয় কমলে দ্রব্যের চাহিদা কমবে। ঠিক আছে তো, এবার বলছে এর কিছু এক্সেপশনাল কেস দেখা যায় নিকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রে, মানে ইনফিরিয়ার গুডসের ক্ষেত্রে। অন্যান্য সকল বিষয় আদার থিং রিমেন কনস্ট্যান্ট। ঠিক আছে তো, এই যে বললাম কি বলছে, ক্রেতার আয় বাড়লে দ্রব্যের চাহিদা কমবে। ঠিক আছে, ক্রেতার আয় বাড়লে দ্রব্যের চাহিদা কমে, ক্রেতার আয় কমলে দ্রব্যের চাহিদা বাড়ে। ঠিক আছে তো, এই সমস্ত দ্রব্যকে বলে নিকৃষ্ট দ্রব্য, মানে ইনফিরিয়ার গুডস। বলে ইনফিরিয়ার গুডস কাকে বলে? আজকে যদি কোনো একজন পার্সনের যদি ইনকাম বেড়ে যায়, তাহলে কি হবে? ইনকাম বেড়ে গেলে যেই জিনিসের চাহিদাটা কমে যায় তাকে তো ইনফিরিয়ার গুডস বলে। ওই ঘি আর ডালটা, আজকে যদি কোনো একজন পার্সনের ইনকাম বেড়ে যায়, ও তো ঘি খাবে, ডালটা খাবে না, তার ডালটার চাহিদা আস্তে আস্তে কি হচ্ছে? কমে যাচ্ছে। এটাই তো ইনফিরিয়ার গুডস, এটাই ইনফিরিয়ার গুডস। ঠিক আছে তো, বলছি ইনফিরিয়ার গুডসের ক্ষেত্রে ক্রেতার ইনকাম যত বাড়বে, ঠিক আছে, তাহলে ওই দ্রব্যের চাহিদা তত কত কি হবে? কমতে থাকবে। ঠিক আছে, আর আর ক্রেতার আয় যখন কম থাকে তখন যেমন কি বলছে, উদাহরণটা কি বলছে, বাজারের নিম্নমানের মাছ, মানে বুঝলি লো কোয়ালিটির মাছ, মানে মাছটা নরম হয়ে গেছে, 12টা 1টার সময় বাজারে গেছি, 2টোর সময় বাজারে গেছি, মাছটা নরম হয়ে গেছে, মানে বলতে যে খুবই বাজে বাজে অবস্থায়, বাজে কোয়ালিটির মাছ। ঠিক আছে তো, যেমন পচা মাছ, উদাহরণ দিই, যেমন পচা মাছ। ঠিক আছে তো, ক্রেতা কিনে থাকে। ঠিক আছে তো, কখন কেনে? ওর যখন ইনকামটা কম থাকে। ঠিক আছে তো, কিন্তু ক্রেতার আয় যথেষ্ট পরিমাণ বাড়লে সেই নিম্নমানের মাছ কেনা বন্ধ করে দেবে, অনেক দামি মাছ কিনবে, মানে ধর ভালো মাছ কিনবে। আমার আয় বেড়ে গেছে, আমি ভালো জিনিস খাবো। ঠিক আছে, আমি তোকে বলছি, দেখবি কোনো ফ্যামিলি দেখবে, জানিস তো এখন বর্তমানে ইলিশ মাছের দাম কেমন যাচ্ছে। একটা ভালো ইলিশ খেতে গেলে মোটামুটি 1600-1700 টাকা লাগে 1 কেজি, ভালো ইলিশ খেতে গেলে। তো কারণ যদি ইনকাম ভালো না হয়, তাহলে কি ওই সেই ইলিশ মাছ খেতে পারবে? ইলিশ মাছ কিনলে তো একদিন কিনলে একদিনই শেষ হয়ে যাবে, মানে আজকে কিনলে আজকেই শেষ হয়ে যাবে ইলিশ মাছ। বুঝতে পারছিস তো? খুবই দামি জিনিস ইলিশ মাছ। মাংসের চেয়েও দামি জিনিস ইলিশ মাছ, মাংসের চেয়েও দামি জিনিস। মাংস কত নেবে? একটা খাসি কত নেবে? একদম মুরগি বলি, আমি বলছি খাসি কথা বলি, 800-900 টাকা নেবে। আর ওখানে তো 800-900 টাকা নিয়ে 1 কেজি অনেকটাই। কিন্তু ওখানে তুই যদি তোর ইলিশ মাছ কিনিস 1 কেজি 1600-1700, ভালো মাছ। ঠিক আছে, তো আজকেই কারোর ফ্যামিলিতে সেরকম ইনকাম না হয়, তো ইলিশ মাছ কিনবে। আর তো সরস্বতী পুজোর সময় তো বললামই না, 3000 টাকা চলে যায়, তাও একদিন 3000 টাকা চলে যায়। তো এটা হচ্ছে তোকে বুঝতে হবে। তাহলে বুঝতে পারলি তো কি বললাম? তাই ক্রেতার আয় যথেষ্ট পরিমাণ বাড়লে সে নিম্নমানের মাছ কেনা বন্ধ করে দেয়। এটা হচ্ছে তোর কি ক্রেতার আয়। কোনো পরীক্ষা এক্সাম্পল দিতে হবে না, কিন্তু কিচ্ছু এক্সাম্পল দিতে হবে না, দেওয়ার দরকারও নেই। একদম টু দা পয়েন্ট, ক্রেতার আয়, মানে দ্রব্যের চাহিদা ক্রেতার আয়ের উপর নির্ভর করে। ঠিক আছে, একটা নর্মাল গুডসের ক্ষেত্রে হলে কি হবে, ইনফিরিয়ার গুডস হলে কি হবে, ব্যাস হয়ে গেল। সংশ্লেষ দ্রব্যের দাম অলরেডি বুঝিয়ে দিয়েছি কমপ্লিমেন্টারি গুডস আর সাবস্টিটিউট গুডস। বলছে কোন দ্রব্যের চাহিদা সংশ্লেষ দ্রব্যের দামের উপর নির্ভর করে। সংশ্লেষ দ্রব্য মানে সাবস্টিটিউট গুডস বলতে কি বোঝায়? চা কফি। ঠিক আছে, এখানে লিখেছে, এখানে কি কি লেখা আছে? কোন দ্রব্যের চাহিদা সংশ্লিষ্ট দ্রব্যের দামের উপর নির্ভর করে। সংশ্লিষ্ট দ্রব্য বলতে পরিবর্ত দ্রব্য এবং পরিপূরক দ্রব্যকে বোঝায়। প্রাইস অফ রিলেটেড গুডস বলতে কি বোঝায়? সাবস্টিটিউট গুডস আর কমপ্লিমেন্টারি গুডস। একটি দ্রব্যের পরিবর্তে যদি অপর দ্রব্য ব্যবহার করা হয়, একটা দ্রব্যের পরিবর্তে যদি আরেকটা দ্রব্য ব্যবহার করা হয়, তাকেই তো বলা হয় সাবস্টিটিউট গুডস। চায়ের পরিবর্তে যদি কফি ব্যবহার করিস, তাকেই বলা হয় কি? সাবস্টিটিউট গুডস। ঠিক আছে, যেমন চা কফি, এই দুটি পরিবর্তিত দ্রব্যের ক্ষেত্রে দেখা যায় চায়ের চাহিদা কিসের উপর নির্ভর করে? চায়ের চাহিদা চায়ের দামের উপর নির্ভর করে না। কি বলছে? কফির দামের উপরও নির্ভর করে। ঠিক আছে তো, এখানে উদাহরণ কি বলতে, যে ভালো করে পড়তে হবে, বা এই উদাহরণ যদি তোর কাছে কঠিন লেগে থাকে, যদি বুঝতে অসুবিধা, আমি যেটা বললাম সেটা লিখলেও আমি যেটা বোঝালাম। এখানে কি বলছে? কফির দাম বেড়ে গেলে, কফির দাম যদি বেড়ে যায়, তাহলে ক্রেতা কি করবে? কফির দাম যদি বেড়ে যায়, তাহলে কি করবে? স্যার কফির দাম বেড়ে গেলে ক্রেতা কফি কম খাবে। কফি কম খেয়ে কোনটা বেশি করে খাবে? চা বেশি করে খাবে। মনে করা হচ্ছে এরকম এক্সাম্পলে চায়ের দাম যা ছিল তাই আছে। এটা কিন্তু তোকে মনে করতে হবে। ইকোনমিক্সে অনেক কিছু মনে করতে হয়, অ্যাজাম্পশন করে এগোতে। ইকোনমিক্স অনেক কিছু অ্যাজাম্পশন করতে হয়। এখন বলি স্যার কফির দাম বেড়ে গেছে, চায়ের দাম মনে করো না, চায়ের দাম যা ছিল তাই আছে। ঠিক আছে তো, আবার যে দ্রব্যগুলি একসাথে ব্যবহার করা হয় তাকে বলা হয় পরিপূরক দ্রব্য, মানে দ্যাট মিনস কমপ্লিমেন্টারি গুডস। যেমন উদাহরণ কি দিয়েছি, যেমন মোটর গাড়ি ও পেট্রোল। ঠিক আছে তো, মোটর গাড়ির চাহিদা সিম্পল ব্যাপার। আজকে তোর মোটর গাড়ি, মার্কেটে ধর একটা মোটর গাড়ি নেই, পেট্রোল পাম্পের কোনো ভ্যালু থাকবে? মোটর গাড়ি নেই, গাড়ি ঘোড়া চলছে না, ঠিক আছে তো, ওই সব ইলেকট্রিক গাড়ি হয়ে গেছে, তখন কি ডিমান্ড থাকবে? কোনো ডিমান্ড থাকবে না। সিম্পল, একদম সিম্পল জিনিস। তাহলে এখানে কি বলতে চাইছে? এখানে বলতে চাইছে মোটর গাড়ি ও পেট্রোল। মোটর গাড়ির চাহিদা কেবলমাত্র মোটর গাড়ির দামের উপর নির্ভর করে না,
পেট্রোলের দামের উপর নির্ভর করে। আজকে যে পেট্রোলের দাম প্রচুর বেড়ে যায়, এই যে ধর না মাঝখানে যখন পেট্রোলের দাম প্রচুর বেড়ে যায়, না ইলেকট্রিক গাড়ি কিনবে, ইলেকট্রিক গাড়ি কিনবে, কে লোকের মধ্যে একটা এই পেট্রোলের দাম এত বেড়ে যাচ্ছে, এত বেড়ে যাচ্ছে, ঠিক আছে তো? তো এখানে কি বলতে চাইছে, তাই এখানে যেটা বললাম মোটর গাড়ির চাহিদা কি বললাম, মোটর গাড়ির দামের উপর নির্ভর করে না, পেট্রোলের দামের উপর নির্ভর করে। পেট্রোলের দাম যদি বেড়ে যায় তাহলে কি হয়, মোটর গাড়ির চাহিদা কমে যাবে। এই হলো তোর 3টে পয়েন্ট বোঝা বোঝা গেল, ঠিক আছে তো? ক্রেতার রুচি ও পছন্দ। দেখ ক্রেতার রুচি পছন্দ কি বলেছে, আমি তো অলরেডি বললাম, আজকে তোর যেই প্রোডাক্টের প্রতি তোর, আজকে তোর যেই প্রোডাক্ট কেনার ইচ্ছা, তোর ওটার ডিমান্ড বাড়বে। আর যেটার উপর তোর ডিমান্ড নেই তার ডিমান্ড কমবে। সবাই দোকানে গেলে কি করে, লেটেস্ট কালেকশন চায়। তো এখানে এক্সাম্পল কি দিয়েছে, বলছে রুচি ও পছন্দের পরিবর্তনের ফলে, এখানে অন্যরকম এক্সাম্পল তোলা হয়েছে বাট এক্সাম্পলটা ঠিকঠাক। রুচি ও পছন্দের পরিবর্তনের ফলে পশ্চিমবঙ্গে ধুতি পাঞ্জাবির স্থান নিয়েছে প্যান্ট শার্ট, ঠিক আছে তো? আগে একটা সময় ছিল যে, একটা সময় ছিল দেখবি অনেকে ধুতি পাঞ্জাবি পরতো, এখন সেই জায়গাটা চেঞ্জ হয়ে কি হয়েছে, এখন প্যান্ট শার্ট হয়েছে, ঠিক আছে? দেখ মেয়েদেরটা কি বলেছে, যে লেখা আছে শাড়ি ব্লাউজের স্থান নিয়েছে এখন সালোয়ার কামিজ, ঠিক আছে তো? তো বলছে যে অর্থাৎ রুচি ও পছন্দের পরিবর্তনের জন্য প্যান্ট শার্ট আর সালোয়ার কামিজের চাহিদাটা বেড়ে গেছে। মানে আগে ওই, যেহেতু মানুষের চেঞ্জ হয়েছে, পছন্দটা চেঞ্জ হয়েছে, তাহলে এখন এই জিনিসের চাহিদা বেড়েছে, ঠিক আছে? তো এটা হচ্ছে রুচি ও পছন্দ। টেস্ট অ্যান্ড প্রেফারেন্স, টেস্ট অ্যান্ড প্রেফারেন্স ইংলিশটা হচ্ছে টেস্ট অ্যান্ড প্রেফারেন্স। ভবিষ্যৎ দাম সম্পর্কে ক্রেতার ধারণা। ভবিষ্যতে কোনো একটা মানে ফিউচারে কোনো একটা প্রোডাক্টের দাম কি হতে পারে, অনেকে না একটু অ্যাজাম্পশন করতে পারে, একটা এই দাম এটা তো বাড়তে পারে বা কমতে পারে, একটা অ্যাজাম্পশন করতে পারে। তার উপরে কিন্তু অনেক সময় ডিমান্ড ডিপেন্ড করে। কি বল, যেমন ক্রেতা যদি আগে থেকে অনুমান করতে পারে যে এই জিনিসের দাম তো ফিউচারে বাড়বে, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে ক্রেতা ভবিষ্যতের জন্য কিনে রাখবে, ফিউচারের জন্য। অনেকে যারা দেখি মুদি বিজনেস করে, মুদি দোকান চালায়, ঠিক আছে, দেখবি মাঝখানে তো কি চলছিল, আলুর মার্কেট, এখন মনে হয় আলুর মার্কেটটা একটু ঠিক হয়েছে, কি আলু ঠিক হয়েছে, মার্কেট ঠিক হয়েছে, আচ্ছা। তো আলুর মার্কেটটা তো কি হচ্ছিল, আর বুঝতে পারছিল যে অনেকে আলু স্টক করে। এই কিছুদিন আগেই বলছিল অনেকে না আলু স্টক করে না প্রচুর প্রফিট কামিয়ে নেয়, প্রচুর প্রফিট কামিয়ে নেয় আলু স্টক করে। আর যারা বড় বড় বিজনেসম্যান হয় না, যারা বড় বড় এটা নর্মাল মুদিখানা ছোটখাটো বিজনেসম্যান, যারা বড় বড় বিজনেসম্যান হয় না, তারা আলুতে না ইনভেস্ট করে রাখে, আলুতে ইনভেস্ট করে রাখে। এবার যখন আলুর ক্রাইসিস পড়বে তখনও ছাড়বে না, বিশাল ক্রাইসিস পড়বে তখন বেশি দামে ছেড়ে দেবে, বেশি দামে ছেড়ে দেবে। ওরা কি চায়, ওরা চায় প্রোডাকশনটা কম, যারা এই ইনভেস্টমেন্টটা করে। বুঝতে পারলি ব্যাপারটা কি বললাম? এটা কিন্তু বিশাল একটা বড় বিজনেস, ডিমান্ড কম, ঠিক আছে? আলুর বন্ড, অনেকে না আলু কেনে মানে কি, আলুর বন্ড কেনে, বন্ড বন্ড পাওয়া যায়। এবার আলু কিনে না ওরা কি করে বলতে, হিমঘর পাওয়া যায়, হিমঘরে আলুগুলোকে মজুত করে রাখে। হ্যাঁ, ওখানে 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 আলুগুলো সব মজুত করে রাখে। তাহলে বছর বিশাল বিশাল মানে এখানে যারা চাষিদের থেকে ওরা চাষিদের বলে কি, তো 2 লাখ 3 লাখ টাকা দিয়ে দিলাম, তুমি আলু স্টক করে রেখে দাও, যখন আলুর প্রচুর ক্রাইসিস পড়বে তখন আলুটাকে ছাড়বে, দাম বাড়িয়ে দেবে, ছাড়বে। এইভাবে প্রচুর প্রফিট করা যায়, ওর কোনো কোনো সময় লসও হয়। এই কিছুদিন আগে একজনের সঙ্গে কথা বলছিলাম, বলছে আগের বছর 2 বছর আগে শুধু এই 2 লাখ টাকার আলু তুলে রেখে ও 3 লাখ 3.5 লাখ টাকার মতো মানে প্রফিট করেছিল। এবার টমেটোর তো এরকমই হয়। 3 লাখ টাকার মতো প্রফিট করেছিল। বলছে আগের বছর মনে হয় আলুর প্রোডাকশন ভালো ছিল, তো লস খেয়ে গেছে, লস খেয়ে গেছে। তো এরকম একটা ফাটকা চলে, একটা অনেকে অ্যাজাম্পশন করে, ঠিক আছে? এরকম অনেকে থাকে যারা একটু ইনভেস্ট করতে পারে না, এটা হেভি বিজনেস, এটা বিজনেসটা হেভি বিজনেস, যারা একটু বুঝতে পারে না, বুঝে ইনভেস্ট করতে হবে। ভালো বিজনেস, ভালো কামাই আছে, ভালো কামাই আছে। তো এখানে কি বললাম, তো তোকে কি বললাম বল, এটা হ্যাঁ ভবিষ্যৎ দাম সম্পর্কে ক্রেতার ধারণা, মানে ফিউচারে প্রাইস কি হবে সেই সম্পর্কে ক্রেতা আগে থেকেই অ্যাজাম্পশন করে দ্রব্যের চাহিদা নির্ধারণ করে। যেমন ক্রেতা যদি অনুমান করে, ক্রেতা যদি অ্যাজাম্পশন করে কি, যে ভবিষ্যতে দাম বাড়বে, সেক্ষেত্রে ক্রেতা ভবিষ্যতের জন্য কিনে রাখে, ফলে বর্তমানে চাহিদা স্বাভাবিকের থেকে বেশি হয়, মানে কারেন্টলি চাহিদার কি হবে, বেরিয়ে যাবে। এবার যেটা বললাম এটা আগেই বলেছি তোকে, পারিপার্শ্বিক প্রভাব বা প্রদর্শন প্রভাব কি বলেছে, উদাহরণ কি বলেছে, প্রতিবেশী বন্ধুর বাইক কেনা দেখে, ঠিক আছে, কোনো ক্রেতা বাইক কিনতে পারে। আজকে বন্ধু বাইক কিনেছে, চলো বাবাকে বলো, বাবা বন্ধু তো বাইক কিনেছে, আমারই বাইক নেই। বাবা বললো ঠিক আছে, যা তুই ভালো একটা রেজাল্ট কর, তাহলে আমি তোকে একটা বাইক কিনে দেবো। একজনের কেনা দেখে আর একজন কিনছে, ঠিক আছে? এরকম কত হয়, কত রকমের কত কিছু হয়, কত অনেক রকমের হয়, বিভিন্ন রকমের, কেউ বাইক, কেউ ফোন, ঠিক আছে তো? এরকম আরো অনেক এক্সাম্পল আছে। বা ওই ড্রেসটা কিনেছে, ও ও রিবকের শু কিনেছে, তো আমাকেও কিনতে হবে, ওর দেখা দেখি আমাকেও কিনতে হবে, ঠিক আছে তো? তো
তো এটাই হচ্ছে তোর প্রদর্শন প্রভাব। এখানে কি লিখেছে, অন্যান্য ক্রেতার দ্রব্য কেনা দেখে যখন কোনো ক্রেতা দ্রব্য কেনে তখন তাকে বলা হয় প্রদর্শন প্রভাব। ঠিক আছে, তাহলে বল যারা বিজনেস করে তাদের আবার ক্ষতি কথা, তোমার তো চাহিদা বেড়ে যাচ্ছে, ওদের তো ভালো। ক্রেতার সংখ্যা, আগেই বলেছি ক্রেতার সংখ্যা, ক্রেতার সংখ্যার উপর দ্রব্যের চাহিদা নির্ভর করে। যে দ্রব্যের ক্রেতার সংখ্যা বেশি সেই দ্রব্যের চাহিদা বেশি। ঠিক আছে, তো অপরপক্ষে যে দ্রব্যের ক্রেতার সংখ্যা কম সেই দ্রব্যের চাহিদা কম। আয়ের বন্টন, দেশের আয়ের বন্টনের উপর দ্রব্যের চাহিদা নির্ভর করে। ঠিক আছে, ইনকাম ডিস্ট্রিবিউশন যেটা বললাম, দেশের আয় বন্টনে যদি বৈষম্য থাকে, ঠিক আছে, তো আমাদের দেশে না আয় বন্টনের বৈষম্য আছে, তত ইকোনমিক্স যারা পড়েছে আমি জানিস ক্লাস 12-এ আয় বন্টনে বৈষম্য আছে। আয় বন্টনের বৈষম্য কেমন জানিস তো, যারা বড় লোক তারা প্রচুর বড় লোক, আর যারা গরিব প্রচুর গরিব। ঠিক আছে, তো এর জন্য ভারত সরকার কি করেছে, জাস্ট নামেই করেছে, কিছু কাজ করতে পারেনি এখনো পর্যন্ত সেই অনুযায়ী। এর জন্য সরকার কি ট্যাক্সের ব্যবস্থা করেছে, ট্যাক্সের ব্যবস্থা করেছে। ঠিক আছে, ট্যাক্সের ব্যবস্থা করে সবার থেকে ট্যাক্স নিয়ে তো এগুলোকে ডিস্ট্রিবিউট করছে যাতে আয় বন্টনে একটা বৈষম্য আসে। নামেই আয় বন্টন বৈষম্য, কিন্তু অতটাও এখন কিছু করতে পারে সেটা সেইভাবে করতে পারেনি। তো এখানে কি বলছে, বলছে দেশের আয় বন্টনের উপর কিন্তু দ্রব্যের চাহিদা ডিপেন্ড করে। দেশের আয় বন্টনে যদি বৈষম্য থাকে তাহলে দেশের বেশিরভাগ জনসাধারণ পর্যাপ্ত পরিমাণে আয়ের সুযোগ পায় না, ফলে দেশের সামগ্রিক চাহিদাও কম হয়। অপরপক্ষে দেশের আয় বন্টনের সমতা থাকলে সামগ্রিক চাহিদা বেশি হয়। মানে আজকে ধর যারা বড় লোক তাদের কাছে কোনো দ্রব্যের চাহিদা তো প্রচুর কিনতে পারবে, কিন্তু যারা গরিব তাদের সব কিনতে পারবে না। কিন্তু যদি ইনকাম যদি ইকুয়াল হয়ে যায় তাহলে সবাই কিনতে পারবে। ঠিক আছে, তো এটা ঠিক আমার এর সঙ্গে না দিলেও চলে, এটা আয়ের বন্টনটা। ঠিক আছে, এটা হয়ে গেল আয়ের বন্টন। এবার পড়বো, এরপরে যে কোশ্চেনটা পড়বো খুব সিম্পল কোশ্চেন, অলরেডি অলরেডি পড়ে ফেললি এখন। সেটা কি বলতো, ডিমান্ড ফাংশন। ডিমান্ড ফাংশন, এরপরের টপিকটা হচ্ছে ডিমান্ড ফাংশন। ডিমান্ড ফাংশনটা কি, এই দেখ ইকুয়েশনটা মনে রাখতে হবে। ইকুয়েশনটা কি লিখছি, এটা ডিএক্স। ডিএক্স মানে কি, ডি মানে কি ডিমান্ড, ডি মানে ডিমান্ড, এক্স এক্স দ্রব্যের ডিমান্ড, ইকুয়াল টু, এখানে লিখলাম এফ, এখানে লিখবো একটা এফ, এখানে লিখবো এফ, ব্র্যাকেটে লিখবো কি পিএক্স। এখানে ব্র্যাকেটে কি লিখবো মনে রাখার একদম শর্টকাট ট্রিক্স হচ্ছে, তুই আগে যে 5টা না 6টা পয়েন্ট বললাম না ওইগুলোকে লিখ, আর কিচ্ছু না। কি কি বললাম প্রথমে, কি বললাম, এক্স দ্রব্যের দাম, প্রাইস অফ গুডস, প্রাইস অফ গুডস এক্স। তারপর কি বলেছিলাম, পিআর, প্রাইস অফ রিলেটেড গুডস। তারপর একটা বলেছিলাম টি, ঠিক আছে, এক, ঠিক আছে, একটা কি বলেছিলাম বল, এম মানি ইনকাম। আর কি বলেছিলাম, আর একটা লেখ, হ্যাঁ বল, পিএল পপুলেশন, পপুলেশন, এরকম অনেক কিছু আছে। অর্থাৎ যেই সমস্ত জিনিস বলেছিলাম সেইগুলো, ঠিক আছে। এইটাই, তাহলে যখন তোকে এক্সামে লিখতে হবে ডিমান্ড ফাংশন কাকে বলে, তখন কি লিখবি, তখন কি লিখবি, ডিমান্ড ফাংশন কি কোনো মানে কোনো একটা প্রোডাক্টের ডিমান্ড, ঠিক আছে, এই সমস্ত বিষয়গুলোর উপর ডিপেন্ড করে, এই সমস্ত বিষয়গুলোর উপর ডিপেন্ড, অর্থাৎ এদের মধ্যে যে একটা রিলেশন আছে না তাকেই বলে ডিমান্ড ফাংশন। এদের মধ্যে রিলেশন তাকে বলে ডিমান্ড ফাংশন, ব্যাস আর কিছু লেখা নেই, এটাই লেখা আছে রিলেশন, এটার সঙ্গে যে রিলেশন তাকে বলা ডিমান্ড ফাংশন। এখানে লিখেছে ওই একই গল্প লিখেছে, এখানে ডিমান্ড ফাংশন কাকে বলে, বলছে যে কোনো একটা দ্রব্যের চাহিদা বিভিন্ন বিষয়ের উপর ডিপেন্ড করে, কোনো দ্রব্যের চাহিদা, কোনো একটা দ্রব্যের ডিমান্ড, ঠিক আছে, কোনো একটা প্রোডাক্টের ডিমান্ড অনেকগুলো বিষয়ের উপর ডিপেন্ড করে, ঠিক আছে। তো তো এবার বলেছে তাহলে কি কি বিষয়ের উপর ডিপেন্ড করে, এখানে বলছে চাহিদা নির্ধারণকারী বিষয়গুলির যে কোনো একটি পরিবর্তনের ফলে চাহিদা পরিবর্তন হতে পারে। এই যে আমি যে তোকে যে কটা পয়েন্ট বললাম এইগুলোর একটা যদি পরিবর্তন হয় তাহলে চাহিদা পরিবর্তন হতে পারে। দাম যদি চেঞ্জ হয়ে যায় চাহিদা পরিবর্তন হবে, পপুলেশন যদি চেঞ্জ হয় চাহিদা পরিবর্তন হবে, ইনকাম যদি চেঞ্জ হয় চাহিদা পরিবর্তন হবে, টেস্ট চেঞ্জ হলে চাহিদা পরিবর্তন হবে, তারপর পপুলেশন বললাম তো, এই সমস্ত কিছু চেঞ্জ হয়ে গেলে চাহিদা পরিবর্তন হতে পারে। এটাকে বলা হয় ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এটাকে বলা হয় ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আবার চাহিদা নির্ধারণকারী বিষয়গুলিকে বলা হয় ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, মানে চাহিদা যে সমস্ত বিষয়ের উপর ডিপেন্ড করে। প্রকৃতপক্ষে কোনো দ্রব্যের চাহিদা হলো চাহিদা নির্ধারণকারী বিষয়, ঠিক আছে। বলছি দ্রব্যের চাহিদার সঙ্গে দ্রব্যের চাহিদা নির্ধারণকারী বিষয়গুলির একটা সম্পর্ক আছে, যেটা আমি তোকে বললাম, তোকে আমি যেটা বললাম, এই যে এইটার সাথে এইগুলোর একটা সম্পর্ক আছে, এই সম্পর্ককেই বলা হয় ডিমান্ড ফাংশন, এই এফটাকেই বলা হয় সম্পর্ক, রিলেশন। ঠিক আছে, তো এখানে ইকুয়েশনটা যেটা আমি বললাম, তোকে যেটা বললাম আমি এটা খাতায় লিখে মানে ওখানে লিখলাম, ওটা লিখলেও হবে, এখানে যেটা লেখা সেটা লিখলেও হবে। এখানে কি লেখা আছে, কিউ এক্স, কিউ এক্স মানে এক্স দ্রব্যের চাহিদা,
কিউ এক্স লেখ বা ডি এক্স লেখ মানে একই দাঁড়ায়। তারপর কি লিখে পি এক্স, পি এক্স মানে কি বললাম, এক্স দ্রব্যের দাম, প্রাইস অফ গুডস এক্স। ওয়াই, ওখানে এম লিখেছি, এখানে ওয়াই মানে এক, মানে এক। এম মানে হচ্ছে ক্রেতার আয়, ঠিক আছে। তারপর কি লেখা আছে, পি আর, প্রাইস অফ রিলেটেড গুডস, ঠিক আছে। টি মানে ক্রেতার রুচি, টেস্ট অ্যান্ড প্রেফারেন্স। ই, ই মানে হচ্ছে ভবিষ্যৎ দাম সমান ক্রেতার ধারণা, ফিউচারে কি দাম হতে পারে। এন মানে হচ্ছে নাম্বার অফ কনজিউমার, ক্রেতার সংখ্যা। ব্যাস এইটুকুই, এইটুকুই, বেশি কিছু না, বড় না। নেক্সট পয়েন্ট খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। ল অফ ডিমান্ড। দেখ ল অফ ডিমান্ড জিনিসটা কি, ঠিক আছে। ল অফ ডিমান্ড, ল অফ ডিমান্ড কি বলতে পারবো? ল অফ ডিমান্ডটা জানিস, তাকে আমি বলেছি ল অফ ডিমান্ডটা কি। এখানে লিখলাম ও টি, মাথায় একটা দাগ দিলাম। এটাকে কি বলে জানিস? ও টি মাথায় একটা দাগ দেওয়া মানে আদার থিংস রিমেন কনস্ট্যান্ট। কি বললাম? ইংলিশে বলা হয় আদার থিংস রিমেন কনস্ট্যান্ট, মানে অন্যান্য সকল বিষয় অপরিবর্তিত অবস্থায়। ওটির মাথায় একটা দাগ দিলাম, এটাকে বলা হয় আদার থিংস রিমেন কনস্ট্যান্ট, মানে অন্যান্য বিষয় অপরিবর্তিত অবস্থায়। অন্যান্য বিষয় মানে কি কি বললাম, এখানে যে লিখলাম না, এই যে কোথায় লিখলাম, ডিমান্ড ফাংশন। অন্যান্য বিষয় বলতে কি কি, পিআর, টি, এম, পিএল, এইগুলো মনে করছি কিচ্ছু চেঞ্জ হয়নি, এইগুলো মনে করছি একটা কিছু চেঞ্জ হয়, এটাই বলে আদার থিং রিমেন কনস্ট্যান্ট। সেই অবস্থা এগুলো কিছু চেঞ্জ হয়, তাই লিখলাম ওটি। এবার লিখবো পি যদি বেড়ে যায় তাহলে কি হবে, ডি কমে যাবে, আর পি যদি কমে যায় ডি বেড়ে যাবে। এটাই হচ্ছে ডিমান্ডের ল, এটাকে বলা হয় ল অফ ডিমান্ড, ঠিক আছে। এটাকে বলা হয় ল অফ ডিমান্ড, নজর দিকে। ঠিক আছে। এটাকে বলা হয় ল অফ ডিমান্ড। তাহলে কি বললাম, আমাকে যদি বলে ল অফ ডিমান্ড কি, ল অফ ডিমান্ড তাহলে লিখতে হবে তো আদার থিংস রিমেন কনস্ট্যান্ট, ঠিক আছে। কোনো একটা প্রোডাক্টের যদি প্রাইস বেড়ে যায় তাহলে ডিমান্ড কমে যাবে, প্রাইস কমে যাবে, কমে গেলে ডিমান্ড বেড়ে যাবে, ঠিক আছে। এই তোর লেখা আছে। হ্যাঁ, তোকে এটাকে ছবি দিয়ে দেখাতে হয়, ছবি বা শিডিউল দিয়ে দেখাতে হবে। শিডিউলটা লিখছি, শিডিউলটা, শিডিউল হচ্ছে পি, পি মানে দাম আর টি মানে চাহিদা। নিজের মতন এক্সাম্পল তৈরি করতে হবে। 10, ধর কোনো একটা প্রোডাক্টের দাম যখন 10, ডিমান্ড তখন 80। কোনো একটা প্রোডাক্টের দাম যখন 10, ডিমান্ড তখন 80। দাম ধর বেড়ে গেছে, 10 থেকে বেড়ে যখন 15 হয়েছে, কি মনে হচ্ছে, দাম বেড়ে গেছে, তার চাহিদা কি হবে, কমবে। 80 থেকে কমে কত করবো, 50। এবার ধর দাম ধর 15 ছিল, এবার ধর 20 হলো, দাম তো আরো বেড়ে গেল, তাহলে চাহিদা আরো কমবে। কত হয়েছে, ধর সাপোজ 10, ঠিক আছে। এইবার পরীক্ষায় তোকে একটা ছবি আঁকতে হয়, ছবি ড্র করতে হয়। ছবিটা ভালো করে শুনবি, ছবিটা তো জানিস, যারা ইকোনমিক্স পড়েছিস আগে তারা জানিস ছবি কেমন আঁকতে হয়। আর ছবি আঁকবো, দেখ কেমন করে, ঠিক আছে। ভালো করে শুনবি। এখানে লিখবো এক্স, এটা লিখবো এক্স, এটা লিখবো ও, আর এটা লিখবো ওয়াই। এক্স ও ওয়াই, ঠিক আছে। এটাকে কি বলা হয় জানিস, এটাকে বলা হয় এক্স অ্যাক্সিস, এটাকে বলা হয় এক্স অ্যাক্সিস, আর এটাকে বলা হয় ওয়াই অ্যাক্সিস। এক্স অ্যাক্সিসটাকে, ঠিক আছে, আমি বাংলা ইংলিশ দুটোই বলছি। এই এক্স অ্যাক্সিসটাকে এটাকে কি বলে, এটাকে বলে বাংলায় বলা হয় অনুভূমিক অক্ষ, ঠিক আছে। তাহলে ইংলিশে কি বলা জানিস, বলতে পারি কেউ এটাকে কি বলে, এটাকে কি বলে ইংলিশে, এটাকে বলা হয় হরাইজেন্টাল, এটাকে বলা হয় ইংলিশে বলা হয় হরাইজেন্টাল, এটাকে বলা হয় হরাইজেন্টাল অ্যাক্সিস, আর এটাকে বলা হয় ভার্টিক্যাল অ্যাক্সিস, ঠিক আছে। এটাকে বলা হয় হরাইজেন্টাল অ্যাক্সিস, এটাকে বলা হয় ভার্টিক্যাল অ্যাক্সিস। ইংলিশটাও জেনে রাখা হলো। তাহলে এটাকে বলা হয় এক্স অ্যাক্সিস মানে অনুভূমিক অক্ষ, বাংলায় বলছি এটাকে অনুভূমিক, ঠিক আছে। অনুভূমিককে ইংরাজিতে কি বলে, হরাইজেন্টাল। আর এটা হচ্ছে ভার্টিক্যাল মানে উলম্ব, ঠিক আছে, উলম্ব, ঠিক আছে। এই দিকে সব সময় ইকোনমিক্সে এই দিকে আমরা দেখাবো কি জানিস, এই দিকে আমরা দেখাবো ডিমান্ড, ডিমান্ড, এইদিকে আমরা দেখো ডিমান্ড, ঠিক আছে। আর এইদিকে দেখো প্রাইস, এইদিকে দেখো প্রাইস, তাহলে বুঝতে পারলি। তাহলে এইদিকে দেখো প্রাইস, আমার কাছে প্রাইস কি কি আছে বল, 10, 15, 20, মনে করলাম এটা 10, মনে করলাম এটা 10, মনে করলাম এটা 15, মনে করলাম এটা 20, বাড়ছে তো উপরের দিকে যাবে। ধর এটা 10, এটা 15, এটা মনে করি। তাহলে মনে করলাম চাহিদা কি কি আছে এখানে, চাহিদা আছে 10, 50, 80, তাই তো। মনে করলাম এটা 10, মনে করলাম এটা 50, মনে করলাম এটা 80, ঠিক আছে, বুঝতে পারছিস। এটা 10, এটা 50, 80, ঠিক আছে। তাহলে দেখ কি হচ্ছে, প্রাইস যখন 10, প্রাইস যখন 10, ভাব প্রাইস যখন 10, তখন প্রাইস যখন 10, চাহিদা তখন কত, 80, তাই তো। প্রাইস যখন 10, চাহিদা তখন 80, ঠিক আছে। তারপর কি বলেছে, প্রাইস যখন 15, চাহিদা তখন কত, 50, প্রাইস যখন 15, চাহিদা তখন 50,
হুম আচ্ছা, প্রাইস যখন 20, চাহিদা তখন 10। যখন স্কেলে করবি মোটামুটি আরো একটু বেটার হবে। তাহলে দেখ এবার ইয়ে করে জয়েন করে দেবো। মোটামুটি হাতে করেছি বলে একটু বেঁকে গেছে, ঠিক আছে? যখন স্কেল নিবি না তখন দেখবি একদম পারফেক্ট লাইন আসবে, ঠিক আছে? তাহলে এরকম হলো, তাহলে আস্তে আস্তে কি দেখতে পারলি কার্ভটা কেমন গেল, আস্তে আস্তে দেখ, বলতে পারি কার্ভটা কেমন গেল। মানে ওপর থেকে আস্তে দেখি কি হচ্ছে, আসছে নিচের দিকে আসছে, এই জন্য এটাকে বলা হয়, ইংলিশে বলা হয় ডাউনওয়ার্ড, এটাকে বলে ডাউনওয়ার্ড। দেখ ইকোনমিক্স কার্ভ এরকম হয়, এরকম যখন কার্ভ হবে তখন তাকে বলে আপওয়ার্ড, ঠিক আছে? এ দেখ এরকম যদি কার্ভ হয় তখন তাকে বলে আপওয়ার্ড, এটা হচ্ছে আপওয়ার্ড। আপওয়ার্ড মানে কি উপর দিকে উঠছে, আর ডাউনওয়ার্ড কাকে বলে? নিচের দিকে। এটাকে বলে ডাউনওয়ার্ড, ঠিক আছে? আস্তে আস্তে নিচের দিকে নামছে, নিচের দিকে নামলে তখন তাকে বলে ডাউনওয়ার্ড, আর উপর দিকে উঠলে তখন তাকে বলে আপওয়ার্ড। আমি তোকে অনেক কিছু শিখতে পারি, আপওয়ার্ড কখন বলে, এই আপওয়ার্ড কাকে বলে? ধর সাপোজ ধর পি, যখন বাড়বে, কিউ যদি বাড়ে তখন তাকে বলে আপওয়ার্ড। দুটোই যখন পজিটিভ হবে তখন, মানে ডাইরেক্ট একটা বাড়লে যখন আরেকটা বাড়ে তখন তাকে বলে আপওয়ার্ড। ডাউনওয়ার্ড কখন হবে? একটা যখন বাড়ছে, সরি একটা যখন কমছে আর একটা যখন বাড়ছে, মানে ইনভার্স রিলেশন হলে তখন ডাউনওয়ার্ড হয়ে যায়। তুই ইকোনমিক্স যতদিন ইকোনমিক্স পড়বি তুই এটা পাবি, আপওয়ার্ড ডাউনওয়ার্ড এটা পাবি, ঠিক আছে? তো তাহলে এটা বুঝতে পারলি কি বললাম? এটা আশা করি বোঝা গেল কি হলো। এবার দেখ আমাকে তো জয়েন করতে হবে, যখন কি বললাম দ্রব্যের দাম যখন 20 চাহিদা তখন কত? 10। দ্রব্যের দাম যখন 15 চাহিদা তখন কত? 50। আর দ্রব্যের দাম যখন 10 চাহিদা তখন কত? 80। ঠিক আছে? আচ্ছা শোন, এই আসতে, তাহলে এটা হলো তো, তাহলে এটা কি হলো? এটাই হচ্ছে ডিমান্ড কার্ভ হলো। বোঝা গেল ডিমান্ড কার্ভটা? বইতে আঁকা আছে, বইতে অনেক রকম আঁকা আছে, বাট এটা আমার কাছে বেশি ইজি আঁকা, এটা ইজি আঁকা, একদম খুব ইজি আঁকা। তাহলে বুঝতে পারলি ব্যাপারটা? এবার দেখি কি লিখেছে দেখ, এখানে বলেছে দেখ 4 নম্বর কোশ্চেনটা কি বলেছে, চাহিদার নিয়ম বা চাহিদার সূত্রটি লেখো। একটা কথা বলে দিই, চাহিদা এই যে ডিমান্ডের যে ল অফ ডিমান্ড, এই ল অফ ডিমান্ডটা কে দিয়েছে? প্রফেসর মার্শাল। ল অফ ডিমান্ড কে দিয়েছে? ল অফ ডিমান্ড দিয়ে প্রফেসর মার্শাল বলছে, প্রফেসর মার্শাল প্রথম, ঠিক আছে, ল অফ ডিমান্ডটা অ্যানালাইসিস করে। এই নিয়মে কোনো একটি দ্রব্যের দাম ও চাহিদার পরিমাণের মধ্যে যে একটা সম্পর্ক আছে সেই সম্পর্ক বিশ্লেষণ করা হয়েছে। ঠিক আছে, কি বললাম এখানে? বলছে এই রুলে কি বলা আছে, একটা দ্রব্যের দাম, মানে এই ল অফ ডিমান্ড কিভাবে তৈরি হয়েছে, প্রাইস আর ডিমান্ড এটা নিয়ে তৈরি হয়েছে। বলছে এই রুলে কোনো একটি দ্রব্যের দাম ও চাহিদার পরিমাণের মধ্যে একটা রিলেশন আছে, সেই সম্পর্ক অ্যানালাইসিস করা হয়েছে। কি করেছে অ্যানালাইসিস, কে করেছে? প্রফেসর মার্শাল, ঠিক আছে? তো বলছে কি কি আমি কিছুক্ষণ আগে বললাম, মনে পড়ে তোদের? একটা কথা বললাম, ওটি মাথায় একটা দাগ দিলাম না, আদার থিংস রিমেন কনস্ট্যান্ট। এই আদার থিং রিমেন কনস্ট্যান্ট মধ্যে কি কি পড়ে সেটাও বলেছিলাম, কিন্তু এখানে লিখেছে ক্রেতার আয়, সংশ্লিষ্ট দ্রব্যের দাম, ক্রেতার রুচি পছন্দ, সময়, ইংলিশ বলি ক্রেতার আয় মানে ইনকাম, সংশ্লিষ্ট দ্রব্যের দাম, প্রাইস অফ রিলেটেড গুডস, ক্রেতার রুচি পছন্দ, টেস্ট প্রেফারেন্স, সময়, টাইম, ঠিক আছে? তো যেমন টাইমটা আমি অ্যানালাইসিস করে নিতে বলছি টাইম, যেমন ধর গরমকালে, তো গরমের সময়, তো গরমের সময় কিসের চাহিদা বেশি? এসি ফ্রিজ, ঠিক আছে? তো তারপর হচ্ছে ফ্যান, এইসব চাহিদা বেশি। তো শীতকালে কি এসি ফ্রিজের চাহিদা বেশি? না, বিড়ালের চাহিদা বেশি। ঠিক আছে? তো তাহলে সুতরাং তোকে বুঝতে হবে এটা হচ্ছে সময়। তোর সময়টি তোকে ফেভারেবল থাকে তাহলে ডিমান্ড বাড়বে, সময় যদি মানে টাইমটা যদি আনফেভারেবল থাকে তখন চাহিদা কমবে। এটা তো এখানে আমি বলিনি, তুই বলে দিলাম, মুখে মুখে বলে দিলাম এখন, যে সময় বলেছে তাই আমি বললাম। তো বলছি এই সমস্ত বিষয় যদি স্থির অবস্থায়, স্থির মানে কনস্ট্যান্ট, কোনো দ্রব্যের দাম বাড়লে, এই বলছে কোনো দ্রব্যের দাম বাড়লে চাহিদার পরিমাণ কমবে, আর দাম কমলে চাহিদার পরিমাণ বাড়ে। বলছে অন্যভাবে, অন্যান্য বিষয় স্থির অবস্থায় কোনো দ্রব্যের দাম ও সেই দ্রব্যের চাহিদার পরিমাণ যে একটা বিপরীতমুখী সম্পর্ক, মানে হচ্ছে ইনভার্স রিলেশন, তখন তাকে বলা হয় চাহিদার নিয়ম বা চাহিদার সূত্র। এখানে কি কি সূত্র আছে, সত্যগুলো, কন্ডিশনগুলো যেটা আমি বললাম, ওই অন্যান্য সকল বিষয় আদার থিং রিমেন কনস্ট্যান্ট, সেটাই ওরা নামগুলো লিখে দিয়েছে। আদার থিং রিমেন কনস্ট্যান্ট কি কি আছে। এবার চাহিদার নিয়মের ব্যাখ্যা, এই ছবিটা এঁকেছি দেখ, এই ছবিটা দেখেই আঁকা আছে, ছবিটা কেমন আঁকা আছে? এটা একটা ঢেউয়ের মতন আঁকা আছে না? অনেকে ঢেউ আঁকতে পারে না, বেঁকে যায়, এ হয়ে যায়, তার জন্য আমি ওই ছবিটা বলেছি। ওই ছবিটা বুঝিস তো এরকম কি ব্যাপার?
এই যে এরকম ভাবে নিলাম, এরকম ভাবে নিলাম, এরকম ভাবে নিলাম, হয়ে গেল ছবি, ফটাফট হয়ে গেল ছবি, কোনো কঠিন না, ফটাফট করে হয়ে গেল। অত দেখতে হবে না, 10 15 5 দেখতে হবে না, ডাইরেক্ট হয়ে গেল। বুঝতে পারলি তো কি বললাম? এখানে দেখ, আমি তোকে এই ছবিটা দিয়ে অ্যানালাইসিস, ছবিটা কেমন আঁকা আছে। তো স্যার আমি যদি এই ছবিটাই ব্যাখ্যা করতে চাই, তাহলে কি করে করবো? এই ছবিটাই ব্যাখ্যা করতে চাই এইভাবে, এরকম ভালো করে শুনে নে, এরকম ঢেউ না দিলেও চলবে তোর, তুই নর্মাল এরকম দিলেও চলবে, কোনো সমস্যা নেই। এটা তোর লেখা আছে, তুই এটা খোলো, দেখ আমি ওটা পড়ছি, ভালো করে দেখ কি লেখা আছে। ওরা লিখেছে চিত্রে অনুভূমিক অক্ষে, মানে এই যে অনুভূমিক অক্ষ মানে এটা হচ্ছে অনুভূমিক অক্ষ, হরাইজন্টাল অ্যাক্সিস। এখানে কি দেখানো হয়েছে? স্যার চাহিদার পরিমাণ। আর এটা কি? উলম্ব অক্ষ। এখানে কি দেখানো হয়েছে? এখানে কি দেখানো হয়েছে বল? ওই প্রাইস। ওখানে দেখা যাচ্ছে প্রাইস। দেখ ওরা লিখেছে, বলছে অনুভূমিক অক্ষের চাহিদার পরিমাণ ও উলম্ব অক্ষের দাম পরিমাপ করা হচ্ছে। তাহলে বিভিন্ন দামে কি পরিমাণ চাহিদা হয়, বিভিন্ন দাম মানে 1 টাকায় কেমন চাহিদা, 2 টাকায় কেমন চাহিদা, 3 টাকায় কেমন চাহিদা হয়, ঠিক আছে, যেটা কিনা আমরা বিভিন্ন বিন্দুর মাধ্যমে দেখিয়েছি। ঠিক আছে, এই দেখ আমি এটা বলে দিচ্ছি, তারপর তো আমি তোকে বোঝাচ্ছি। এই যে দ্রব্যের দাম তো 1 টাকা, 1 টাকায় কি চাহিদা হয়েছে? যখন দ্রব্যের দাম 1 টাকা তখন চাহিদা কত হয়েছে? 20 হয়েছে না? যেটা সি বিন্দুর মধ্যে দেখানো হয়েছে। দ্রব্যের দাম যখন 2 টাকা, ঠিক আছে, প্রাইস যখন 2 টাকা, তখন ডিমান্ড কত হয়েছে? 12, বি বিন্দুর মধ্যে দেখানো হয়েছে। দ্রব্যের দাম যখন 3 টাকা, চাহিদা তখন কত? 9, এ বিন্দুর মধ্যে দেখানো হয়েছে। এখানে এটাই লিখেছে, বলছে বিভিন্ন দামে কি পরিমাণ চাহিদা হয় তা বিভিন্ন বিন্দুতে দেখানো হয়েছে। চিত্রের সি বিন্দুতে দেখানো হয়েছে, যেটা আমি তোকে বললাম, অলরেডি বলে দিয়েছি, ওটাই লিখেছে। সি বিন্দু দেখানো হয়েছে দ্রব্যের দাম যখন 1 টাকা, চাহিদা তখন 20। বি বিন্দু দেখানো হয়েছে দ্রব্যের দাম যখন 2 টাকা, চাহিদা তখন 12। এ বিন্দু দেখানো হয়েছে দ্রব্যের দাম যখন 3 টাকা, চাহিদা তখন 9। এটাই লেখা হয়েছে। এইভাবে এ বি সি 3টে পয়েন্ট পেয়ে গেলাম। আমরা যখন পেয়েছিলাম 3টে পয়েন্ট পেয়েছিলাম, 3টে পয়েন্টে কি করেছিল? যোগ করে দিয়েছিলাম না? 3টে পয়েন্ট যোগ করে একটা চাহিদা রেখা পাওয়া গেছে, যে চাহিদা রেখাটার নাম কি? DD1। DD1, ঠিক আছে তো? তো হয়ে গেছে। আর আমরা দেখতে পাচ্ছি কি চাহিদা রেখাটা আস্তে আস্তে কি নিম্নমুখী হচ্ছে, ডাউনওয়ার্ড। ঠিক আছে, ব্যাস, আর কিছু অ্যানালাইসিস করতে হবে না। এখানে অনেক কিছু বেশি লিখেছে, আর না লিখলেও চলবে। এখানে এখানে এত অব্দি লিখলে চাহিদার সূত্রের ব্যাখ্যাটা হলো, চাহিদা সূত্রের ব্যাখ্যাটা হলো। এবার ওরা তোকে জানতে চেয়েছে চাহিদার নিয়মের ব্যাখ্যা হয়ে গেছে। এবার ওরা তোকে বলতে চাইছে, বলো হোয়াই ডিমান্ড কার্ভ ইজ ডাউনওয়ার্ড স্লোপিং। কেন ডিমান্ড কার্ভ ডাউনওয়ার্ড স্লোপিং হয়? ডিমান্ড কার্ভ কেন ডাউনওয়ার্ড স্লোপিং হয়? ঠিক আছে তো, এটাই পড়ে দিচ্ছি। হোয়াই ডিমান্ড কার্ভ ডাউনওয়ার্ড স্লোপিং, এখানে কি লিখেছে? এটা হচ্ছে ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি, এটা বোঝায় কেন ডিমান্ড কার্ভ ডাউনওয়ার্ড স্লোপিং হয়। একটা পয়েন্ট হচ্ছে ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি, প্রথম পয়েন্ট। প্রথম পয়েন্ট হচ্ছে ল অফ ডিমিনিশিং ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি। গল্পটা বলে দিচ্ছি। ধর কোল্ড ড্রিঙ্কস তো অনেকেই খায়, তাই তো? কোল্ড ড্রিঙ্কস তো অনেকেই পছন্দ করে। ধর অনেকদিন কোল্ড ড্রিঙ্কস খাসনি, গরমকাল পড়েছে, একটা কোল্ড ড্রিঙ্কস খেলি, বা নিজেই খেলি না, বন্ধু খাওয়ালো, ঠিক আছে তো, বন্ধু খাওয়ালো, একটা কোল্ড ড্রিঙ্কস খাওয়ালো, ঠিক আছে, একটা কোল্ড ড্রিঙ্কস খেলি। বন্ধু বলছে, বন্ধু খুব ভালো বন্ধু, খুব উদার মনের বন্ধু, একটা কোল্ড ড্রিঙ্কস খাওয়ালো, তুই খেলি, খুব ভালো লাগলো। বন্ধু বললো একটা খেয়ে কি হবে, আর একটা খা, আর একটা খা। তাহলে আর একটা খেলাম, খেলি আর একটা। তোর বন্ধু বললো দুটো খেলি কেন, নে আর একটা খা, 3টে খা। তখন তুই কি বলেন? না ভালো লাগছে না। তারপর বলে ভালো লাগছে, চ না আর একটা খা, 4টে খা। একটা সময় পর কি তোর ভালো লাগবে না খেতে। আমি এই উদাহরণটা কেন এক্সামে নিয়ে আসলাম, ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি, এটা বোঝার চেষ্টা কর। কিছু কি বুঝতে পারলি? কিছু কোনো একটা জিনিস তোর অনেকদিন ধরে খাস না, খুব পছন্দের খাবার, খুব পছন্দের খাবার, প্রথমবার যখন খেলি না, হেভি টেস্ট লাগে। তুই ভাব না, তুই যদি কোনো কিছু জিনিস একটা যা খুব একটা ভালো খাবার, যেটা তোর ফেভারিট খাবার, অনেকদিন খাস, অনেকদিন পর বাড়িতে রান্না করে সেই খাবারটা খেলি, প্রথমবার যখন খেলি না, তো খুব ভালো লাগলো, প্রথমবার যখন দিলি না খুব ভালো লাগলো। তারপর তারপর যখন ওই খাবারটা তখন দেবে না, প্রথমবার যতটা ভালো লাগবে, তারপর অতটা ভালো লাগবে না, একটু কম ভালো লাগবে খেলি। তারপরের বার জোর করেও যদি খাওয়ায় না, খেলি, তুই অভক্তি করে খেলি, তারপরের বার খাওয়ালে তুই সঙ্গে সঙ্গে ওখানেই তুই ভমিটিং করে দিবি, ঠিক আছে তো? তার মানে কি,
তুই ততটা বলছি যে তুই ওই পার্টিকুলার ওই প্রোডাক্টের জন্য ততটাই দাম দিতে রাজি থাকবি, যখন তোর চাহিদা ফুলফিল হয়ে যাবে তারপর তুই দাম দিতে রাজি থাকবি। এটাই এটাই বলেছিল কি জানিস তো, প্রফেসর মার্শাল। তারপর দিয়ে ওর প্রতি নাম হয়ে গেছে ল অফ ডিমিনিশিং মার্জিনালিটি। বললাম বুঝতে পারি, তাই যেমন ধর আজকে ধর সাপোজ ধর আমাদের একটা উদাহরণ ছিল তোর কমলা লেবু, যেটা আমি বলেছিলাম কমলা লেবু ক্লাস 11 12 বলেছি, কমলা লেবুর উদাহরণ। কমলা লেবু অনেকদিন খাসনি, কমলা লেবু খেলি, খুব ভালো লাগলো খেতে, খেতে ভালো লাগলো। তারপর যখন সেকেন্ড টাইম যখন কমলা লেবু হলো, প্রথমবার যত ভালো লাগলো সেকেন্ড টাইম অতটা ভালো লাগলো না। আস্তে আস্তে কি হবে, তোর মার্জিনাল ইউটিলিটি কমতে থাকবে। ঠিক আছে, এটাই বলেছিল হচ্ছে প্রফেসর মার্শাল। ঠিক আছে, এটা হচ্ছে ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি। এবার দেখ এখানে এটাই লেখা আছে, আমি আগে পড়ালাম না, এটা আমি বলে দিলাম। বলছে চাহিদা রেখা কেন ডাউনওয়ার্ড স্লপিং হয়। ঠিক আছে, এ নিয়ে প্রফেসর মার্শাল বলেছিল যে প্রফেসর মার্শাল কোনো দ্রব্যের চাহিদা কেন ডাউনওয়ার্ড হয় তার ব্যাখ্যা দিয়েছেন কিসের মাধ্যমে, ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটির দ্বারা। ল অফ ডিমিনিশিং মার্জিনাল কি বলে, ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগের নিয়মে কি বলা আছে, বলছে আদার থিংস রিমেন কনস্ট্যান্ট, কোনো ক্রেতা কোনো একটি দ্রব্য ক্রমাগত ভোগ করতে থাকলে, যেটা আমি বললাম, কোনো ক্রেতা কোনো একটা দ্রব্য ক্রমাগত ভোগ করতে, যেমন একটা উদাহরণ দেয় কমলা লেবু, প্রথমবার কমলা লেবু খেলি তুই একটা ইউটিলিটি পেলি, ঠিক আছে, দ্বিতীয়বার খেলি ইউটিলিটি পেলি, প্রথমবার যে ইউটিলিটিটা পেলি সেকেন্ড টাইম সেই ইউটিলিটি পাসনি, আর থার্ড টাইম তো পেলি, মানে একটা সময় না তোর ইউটিলিটি কি নেগেটিভ হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে। ঠিক আছে, একটা সময় পর নেগেটিভ হয়ে যাবে। ঠিক আছে, তো তো আস্তে আস্তে কি হচ্ছে, বিভিন্ন একক থেকে তোর এই যে প্রান্তিক উপযোগিতা লেখা আছে, প্রান্তিক উপযোগিতাকে ইংরেজিতে আমরা বলি মার্জিনাল ইউটিলিটি। আস্তে আস্তে একটা সময় পর মার্জিনালিটি কমতে থাকবে, স্বাভাবিক ব্যাপার। তুই প্রথমবার কমলা লেবু খেলি, যেই ইউটিলিটি পেলি সেকেন্ড টাইম খাওয়ার পর ইউটিলিটি, টোটাল ইউটিলিটি বাড়লো, টোটালটা বাড়লো, কিন্তু নেট ইউটিলিটি মানে যেটা বলে মার্জিনালিটি তো আস্তে আস্তে কমতে থাকবে। ঠিক আছে, তো প্রফেসর মার্শালের মতে কোনো এককের মার্জিনালিটি যত কম হবে না, ক্রেতা সেই এককের জন্য তত কম দিতে রাজি থাকবে। মার্জিনাল ইউটিলিটি যত কমতে থাকবে, ক্রেতা তত কম দাম দিতে রাজি থাকবে। তাই বলছে ক্রমহ্রাসমান প্রান্তিক মানে ল অফ ডিমিনিশিং মার্জিনালিটি কি বলা হয়েছে, দ্রব্যটির ভোগ ক্রমাগত বাড়তে থাকলে বিভিন্ন এককের প্রান্তিকতা কমছে বলে ক্রেতা অতিরিক্ত এককের জন্য কম দাম দিতে রাজি থাকে। সেই জন্যই বেশি চাহিদা হতে হলে দাম কম হওয়া প্রয়োজন, এটা ও বলেছে। এই অ্যানালাইসিসটা সবচেয়ে বেস্ট অ্যানালাইসিস, এরপরে কোনো অ্যানালাইসিস নেই। ঠিক আছে, তো যেমন ধর আমি তোকে লিখে দিচ্ছি ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি সম্পর্কে। ধর এটা হচ্ছে কোয়ান্টিটি ইউনিট, ঠিক আছে, এখানে ধর টিইউ মানে টোটাল ইউটিলিটি, আর এটা এমইউ মানে মার্জিনাল ইউটিলিটি। তুই যখন 0খানা কমলা লেবু খাচ্ছিলি, তুই ধর একটাও কমলা লেবু খাচ্ছিলি, তখন কি তোর মধ্যে কি কোনো ইউটিলিটি ছিল? ছিল না। একটা যখন কমলা লেবু খেলি, তখন তোর কাছে সাপোজ তুই মনে মনে করলি তোর 15টা ইউটিলিটি। দুটো যখন কমলা লেবু খেলি, তখন ইউটিলিটি পেলি 24। ভালো করে বুঝলি, টোটাল ইউটিলিটি। প্রথমবার একটা কমলা লেবু খাওয়াতে তোর 15টা ইউটিলিটি পেলি, তো এটা হলো মার্জিনাল ইউটিলিটি। ঠিক আছে, তো যখন দুটো কমলা লেবু খেলি, প্রথমবার 15টা পেয়েছিস, এখন 24টা পেলি, তাহলে কতগুলো ইউটিলিটি বেশি পেলি? ওই তো 9টা। 9টা। এটাকে বলে মার্জিনাল। তাহলে প্রথমবার মার্জিনালিটি ছিল 15, এখন 9। আস্তে আস্তে কি হলো, আস্তে আস্তে মার্জিনালিটি কমছে যাচ্ছে। ঠিক আছে, তো তারপর যখন 3টে কমলা লেবু খাচ্ছিস, তখন ইউটিলিটি তো বাড়ছে, 32 হলো, তাহলে এখন কত পেলি? 8টা। তাহলে আস্তে দেখি মার্জিনালিটি কমতে যাচ্ছে। ঠিক আছে, তো তারপর যখন 4টে কমলা লেবু খেয়েছিস, তখন তোর ইউটিলিটি হলো 39, তখন কত 7। সে দেখি যেটা কমতে থাকছে। এইটা হচ্ছে ফলো করেছিল প্রফেসর মার্শাল। ঠিক আছে, তো তো এটাই বলেছিল তোর মার্জিনাল ইউটিলিটি যত আস্তে আস্তে কমতে থাকবে, ক্রেতা ওই দ্রব্যের জন্য তত কম দাম দিতে রাজি থাকবে। ঠিক আছে, তো এটাই প্রফেসর মার্শাল বলেছিলেন কথাটা। তাহলে এই কোশ্চেনটা বুঝতে পারি, তাহলে এই কোশ্চেনটা খুব একবারে বলে দিলাম। কি কোশ্চেন পড়ালাম এখানে দেখি তো। হ্যাঁ, ডিমান্ড কাকে বলে পড়ালাম, ডিটারমিনেন্টস অফ ডিমান্ড পড়ালাম। এগুলো পড়ে পড়ে, এগুলো সমস্ত কোশ্চেন খুব আসবে পরীক্ষায়, এগুলো পড়ে পড়ে খাতায়, যারা যেই ভার্সনে পড়বি, পড়ে পড়ে খাতায় মুখস্থ করে করে খাতায় লিখবি। ঠিক আছে, তো ডিমান্ড ফাংশন পড়লাম, ডিমান্ড ল অফ ডিমান্ড পড়ালাম। ঠিক আছে, তার 5 নম্বর পড়ালাম অ্যানালাইসিস অফ ল অফ ডিমান্ড আর হোয়াই দ্য ডিমান্ড কার্ভ ইজ ডাউনওয়ার্ড স্লোপিং, এটাও পড়ালাম। এইবার পড়বো 6 নম্বর কোশ্চেন।
ঠিক আছে, লাস্ট কোশ্চেন এটা পড়াবো আজকে, এক্সেপশন টু দ্য ল অফ ডিমান্ড। আচ্ছা বল দেখি আমি কি বললাম, ডিমান্ডের লটা কি বললাম, কি বললাম ডিমান্ডের ল, পড়েন ডিমান্ডের ল কি বললাম, পি বাড়লে ডি কমে, আর পি কমলে ডি বাড়বে, কিন্তু এতে এক্সেপশনও আছে, এটা তো অরিজিনাল। এক্সেপশন কি হচ্ছে, পি বাড়লে ডি বাড়ে, সেরকম হয় নাকি, দাম বাড়লে চাহিদা বাড়ে, হয়, যারা ইকোনমিক্স পড়েছে তারা জানে, প্রাইস বাড়লে দাম বাড়ে, ঠিক আছে, প্রাইস কমলে ডিমান্ড 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 কমে। একটা এক্সাম্পল বলতে পারবি? হ্যাঁ। যারা পড়েছি কিন্তু তারা সবাই জানি, সেটা তো কোনো সমস্যাই নেই। তুই বল দেখি, তুই পড়িস ইকোনমিক্স, বল দেখি কি হতে পারে, বলতে পারবি একটা এক্সাম্পল? কি দাম কমলে জিনিসের ভ্যালু কমে? উদাহরণ তো এত দাম, কোনো একটা জিনিসের দাম বাড়লে চাহিদা বেড়ে যাচ্ছে, দাম কমলে চাহিদা কমে যাবে, এরকম একটা উদাহরণ বল। দাম বাড়লে- তোর দোকানে অনেক কিছু জিনিস আছে, দেখ টোবাকো, একটা উদাহরণ তো টোবাকো, যে তোর স্মোকিং গুডস যেগুলো, ওর দাম বেড়ে গেলে ও তো জিনিসের দাম তো বেড়েই যাচ্ছে, তুই লোকে খাওয়া বন্ধ করে দিয়েছি নাকি? না, খাওয়া তো বন্ধ করেনি, এটা তো একটা এক্সাম্পল হতেই পারে। কি, তারপর আরেকটা উদাহরণ বলছি, এই উদাহরণ আমি বলছি, আমি এখানে সব লেখা আছে, আমি সব পয়েন্ট বলছি, বাট আমি আমার পয়েন্টগুলো শুনে নি, খুব ভালো পয়েন্ট, এই পয়েন্টটা বুঝতে পারলি তো, একটা পয়েন্ট বললাম, আর একটা হচ্ছে, হ্যাঁ হ্যাঁ ওটাই বলতে যাচ্ছিলাম। দেখ রাত্রির 12টার সময় ফ্যামিলির কেউ ভর্তি হয়েছে, কোনো হাসপাতাল বা নার্সিং হোমে ভর্তি হয়েছে, বা হাসপাতালে ভর্তি হয়েছে, মনে কর হাসপাতালে ভর্তি হয়েছে, ওষুধটা নেই, তোকে নিয়ে আসতে বলেছে, তুই বাইরে গেলি, হাসপাতাল থেকে বাইরে বেরোলি, একটু দূরে গেলি, ওষুধ আনতে যাচ্ছিস, ও দোকানদার শাটার নামাচ্ছে, দোকানে শাটার নামাচ্ছে, ওষুধের দাম তুই জানিস 150 টাকা, ও বলছে 800 টাকা, 800 টাকা দিলেই ওষুধ দেবার, আশেপাশে কোনো দোকান, সব দোকান বন্ধ, একটা ইঞ্জেকশন লাগবে, ইমিডিয়েট আর্জেন্ট লাগবে, তুই দেবো না, আমি দোকান বন্ধ করে বাড়ি চলে যাচ্ছি, নেবে না, কে বলছে নিতে, তুই সে অবস্থায় কি করবি? ভিডিও করে পুলিশের কাছে। সে তুই ভিডিও করে পুলিশ করতেই পারিস, তুই সেই মুহূর্তে ভিডিও করে পুলিশ করতেই পারিস, তখন ফ্যামিলির তোর, তখন তোর রিলেটিভ কোনো একজন, তখন খুব ক্রিটিক্যাল কন্ডিশন, তখন তোর মাথায় ভিডিও আসবে না, তখন 800 টাকা কি পকেটে 1000 টাকা হলে 1000 টাকায় বের করে দিয়ে দেবো, 1000 টাকায় বের করে দিয়ে দেবো, তখন ভিডিও আসবে না, আমি বলছি বিল চাইবো তখন, তারপর বিলটা ওইসব তো, এখন ওইসব কিছু আসবেই না, যাই হোক আমি তোকে বললাম, আহ, তর্ক করলে তো অনেক কিছু তর্ক হয়ে যায়, বাট যেটা যেটা ফ্যাক্ট, তো ফ্যাক্টটাই আমি তোকে বললাম, ফ্যাক্ট, তো তখন আমি দাম দিয়ে রাজি থাকবো, এটা হচ্ছে এই কন্ডিশন, ঠিক আছে। আরো তো অনেক উদাহরণ আছে, আমি পড়ি একটা করে উদাহরণ, একটা হচ্ছে গিফেন গুডস, সব বলবো আগে পয়েন্ট করে লিখি, গিফেন গুড সবথেকে ফেভারিট পয়েন্ট, ইউনিভার্সিটির ফেভারিট পয়েন্ট, যদি তোকে লিখতে পারেন এক্সেপশন অফ ল অফ ডিমান্ড, ইউনিভার্সিটি চাই সবার প্রথমে গিফেন গুডস লিখো, ইউনিভার্সিটির ফেভারিট পয়েন্ট এটা, গিফেন গুডস, ঠিক আছে তো, কি লিখবো, গিফেন গুডস, গিফেন গিফেন গুডস কি হয়, সেখানে একজন লোক ছিল, গিফেন কিন্তু একজনের নাম ছিল, ঠিক আছে তো, গিফেন কিন্তু একজন লোক ছিল, একটা দেশের লোক ছিল, কোন দেশের লোককে বলতে পারবি? কিফেন। এটা বল। কিন্তু এর ভিতরে পয়েন্টসটা জানিস, ব্রিটেন। সেটা না না, ঠিক তো আয়ারল্যান্ড, হ্যাঁ আয়ারল্যান্ড, ঠিক না ঠিক আছে তো, আয়ারল্যান্ড, ঠিক আছে তো, আয়ারল্যান্ডের লোক ছিল, যাই হোক, বলবো আমরা 2 নম্বর পয়েন্ট, 2 নম্বর পয়েন্ট হচ্ছে কি, কনস্পিসিয়াস গুডস, ঠিক আছে তো, অনেকগুলো পয়েন্ট আছে, কনস্পিসিয়াস গুডস বা আর্টিকেল অফ ডিস্টিংশন, ঠিক আছে, হ্যাঁ ল অফ স্নব অ্যাপেল। হ্যাঁ, তো ওই তো একই তো ব্যাপার, রাইট। হ্যাঁ একই ব্যাপার। আচ্ছা দেখ, অনেকগুলো পয়েন্ট বললাম, আর্টিকেল অফ ডিস্টিংশন, তিন নম্বর হচ্ছে কনস্পিসিয়াস নেসেসারি, বলতে পারি, বা বলতে নেসেসারি অফ লাইফ, নেসেসারি অফ লাইফ, নেসেসারি অফ লাইফ। আচ্ছা নেসেসারি অফ লাইফের এক্সাম্পল বলতে পারবে? ওই তো চাল। লাইফের নেসেসারি অফ লাইফ এমন একটা গুডস, এমন একটা গুডস, ওই জিনিসের দাম বেড়ে গেলেও তো চাহিদা বাড়বে, দাম বেড়ে গেলেও চাহিদা বাড়বে, মাথায় রাখবি, ওই জিনিসের দাম যদি বেড়েও যায় তবু তো চাহিদা বাড়বে, করতেই হবে। যেমন অনেকটা উদাহরণ আছে, অনেক কিছু উদাহরণ বলা যায়, বাট আমি যে উদাহরণটা তুলেছি, মানে রিয়েল লাইফ এক্সাম্পল, এখন বর্তমানে চলছে কি জানিস তো, নেট কার্ড, নেট কার্ড বর্তমানে, তুই যদি নেট কার্ড মানে ইন্টারনেট, তুই ইন্টারনেটের দাম বেড়ে এদিকে ইন্টারনেট রিচার্জ করবি না, বল দেখি, নেটের দাম বেড়ে গেলে নেট রিচার্জ করবি না, স্যার এটা তো করতেই হবে, ও দাম বেড়ে গেলে করতেই হবে, নেট রিচার্জ ছাড়া আমি কি করে ভিডিও আপলোড করব, আমি কি করে, যে বলছি তোদের কথা বলছি, ইনস্টাগ্রাম কি করে করব,
অনেকে ফেসবুক করে না, ইনস্টাগ্রাম কি করে করবো, ইউটিউবে কি করে শর্টস দেখবো, বা আমার পড়াশোনার কাজগুলো কি করে করবো, ও নেট তো রিচার্জ করতেই হবে। আমার কথা বলি, আমাকে তো নেট রিচার্জ করতেই হবে, ও দাম যাই হোক আমাকে রিচার্জ করতে হবে। রিচার্জ ছাড়া করতে হবে, আমরা তো অনলাইন ক্লাস করবো নিতে, রিচার্জ করতে হবে। নেট কার্ড হচ্ছে বর্তমানে, কিন্তু তুই দেখ এটা চিন্তা ভাবনা করে দেখ, নেট কার্ড কম্পালসারি না, দাম বাড়লো কি, এখন তো কত দাম বেড়ে গেছে, তাহলে কি নেট রিচার্জ করছে না কেউ? রিচার্জ তো করবে, রিচার্জ তো করবে। একটা নেট কার্ড, তারপর কি, সাপোজ ধর জল, তো জলের দাম বেড়ে গেলে কি জল খাওয়া আমি দেবি নাকি? জলের দাম বেড়ে গেলে কেউ জল খাওয়া আমি দেবে? তাহলে এটা যে নেসেসারি অফ লাইফ। তারপর কি, ফুড, মিল্ক, তাহলে স্যার দুধের দাম বেড়ে, দুধ খাবো না। বাড়িতে বাচ্চা আছে, দুধের দাম বেড়ে গেছে, দুধের দাম বেড়ে গেলে দুধ খাওয়াবো না? এ কি কথা বললি? এটা তো হবে না, ঠিক আছে তো? তারপর যে ভেজিটেবল, ভেজিটেবল, তাহলে এইগুলো যে নেসেসারি অফ লাইফ, এইগুলো লাইফের জন্য খুব জরুরি, ঠিক আছে? এই সমস্ত জিনিসের, শোন না, এই সমস্ত জিনিসের দাম বেড়ে গেলেও চাহিদা বাড়ে, ঠিক আছে? একটা পয়েন্ট বললাম। তারপর হচ্ছে, যেমন এটা বললাম আর্টিকেল অফ ডিস্টিংশন, এটা বললাম না, এটা এর এক্সাম্পল কি হতে পারে? যদিও এখন আইফোনটাকে ফেলা যায় না, তবুও ফেললাম। আইফোনের যেমন ধর এখন কি বেরিয়েছে, আইফোন 15 তো, প্রো, যে না আইফোন প্রো, যেটা ফোনগুলো বেরিয়ে যায়, তো পুরো লেটেস্ট ভার্সন, যেটা মানে মানে একদম পুরো টপ, ওর ওপর কিছু নেই, যেটা সবচেয়ে দাম বেশি, আইফোন iPhone 15 প্রো ম্যাক্স। প্রো ম্যাক্সের যে দাম এখন মনে হয় কত, 1.5 লাখ টাকা যাচ্ছে, 1,64,000 এরকম সামথিং, ঠিক আছে তো? তাহলে আইফোন 15 একটা, 15 প্রো একটা, প্রো ম্যাক্স একটা, ঠিক আছে তো? তো কি বললাম, এক্সাম্পল গুলো কি দিতে পারি বল? আইফোন, বিএমডব্লিউ কার, ডায়মন্ড। ঠিক আছে, বিএমডব্লিউ কার, ঠিক আছে তো, ডায়মন্ড, ঠিক আছে, এই সমস্ত এক্সাম্পল গুলো দেওয়া যেতে পারে। এইগুলো হচ্ছে আর্টিকেল অফ ডিস্টিংশন। তুই ভাব, বিএমডব্লিউ কার দাম বেড়ে গেছে, এবার বিএমডব্লিউ কারের শোরুমে গেছে এসআরকে, আগে যে দাম ছিল দাম বেড়ে গেছে, ও বললো কি দাম বেড়ে গেছে আমি আর কিনবো না, ও কি ফিরে আসবে? বল না, ও কোনোদিন ফিরে আসবে? আমি এই জন্য বললাম এসআরকে বললাম, ঠিক আছে তো? বিগ বিগ আছে দোকানে, দেখা গেলো বিগ বিগ কিনে চলে এসে এসআরকে ফিরে চলে আসবে, এটা তো হতে পারে না, ঠিক আছে তো? তো মাথায় রাখবি, এই সমস্ত জিনিসের দাম যদি বেড়ে যায়, যারা খুব ধনী, রিচ পার্সন, রিচ ক্যাটাগরির লোক, দাম বেড়ে গেলে কি যায় আসে, দাম বেড়ে গেছে, দাম বেড়ে গেলে ওরা আবার মনে করে কি না এই জিনিসটা অনেক ভালো প্রোডাক্ট হয়েছে, স্ট্যাটাস ঠিক আছে, স্ট্যাটাস মেনটেন করে, ঠিক আছে তো? তাহলে এটা হচ্ছে আর্টিকেল অফ ডিস্টিংশন, নেসেসারি অফ লাইফ বললাম, ঠিক আছে তো? আচ্ছা, তিনটে পয়েন্ট হলো। 4 নম্বর পয়েন্ট বলছি, ইগনোরেন্স। ইগনোরেন্সের এক্সাম্পল দিতে পারবি? ইগনোরেন্সের এক্সাম্পল দিতে পারবি? যেমন ধর সাপোজ ওরা যে স্টুডেন্ট পড়তে আসে, আমি বললাম কি রে টুপিটা তো খুব সুন্দর, কিসের টুপি? টুপিতে হাত দিও না, না কেন? বলছে হেভি দামি টুপি। মানে কিসের কিসের টুপি? বলছে রিবকের টুপি। রিবকের টুপি, তো বলছে কত দাম রিবকের টুপি? বেশি না, বলছে 4,000 টাকা দাম। না না, ধরবো না ধরবো না। 100 টাকার টুপি পাওয়া যায়, 4,000 টাকার টুপি? না না। তার মানে কি এটা, বুঝতে পারছি, একদম ব্র্যান্ডেড প্রোডাক্ট, ব্র্যান্ডেড। দেখবি কেউ ব্র্যান্ডেড প্রোডাক্ট ইউজ করে, যেমন ধর আমি তোকে বলছি, দেখবি অনেকে জ্যাকেট ইউজ করে, বিভিন্ন অনেক দামি দামি জ্যাকেট আছে, ঠিক আছে তো? ওরকম দামি দামি জ্যাকেট একটা সেদিন দেখছিলাম অনলাইনে, ওই জ্যাকেটটার দাম কত দেখলাম, হ্যাঁ, না না, ও ও তো কত ভালো কোম্পানি, শোন, ওর দেখছিলাম জ্যাকেটটার দাম, পছন্দ হয়েছিল, তারপর যখন দাম দেখলাম পছন্দ কমে গেল। গুচি হ্যাঁ, 2 লাখ 2.5 লাখ টাকা, 2 লাখ 2.5 লাখ টাকা এরকম দাম, জ্যাকেটের দাম 2 লাখ 2.5 লাখ টাকা, ঠিক আছে তো? গুচির একটা নর্মাল মোজাগুলো হয়, মোজার নর্মাল মোজার দামই 2,000 টাকা 3,000 টাকা, নর্মাল মোজা, যেই মোজার দোকানে হয়তো 100 টাকায় পাওয়া যায়, সেই মোজা 2-3 হাজার টাকা দাম, ওটা ব্র্যান্ডেড প্রোডাক্ট, ঠিক আছে তো? তো এইগুলো হচ্ছে ইগনোরেন্সের এক্সাম্পল। তো এই সমস্ত জিনিসের দাম যদি বেড়ে যায়, এইগুলোকে কি দ্রব্য বলে জানিস? এইগুলো হচ্ছে বিলাসবহুল দ্রব্য। এই সমস্ত জিনিসের দাম যদি বেড়ে যায়, তো সবার কাছে ম্যাটার করে না, কিছু কিছু লোকের কাছে কোনো ম্যাটারই করে না, কিছু কিছু লোকের কাছে, মানে যারা খুব ধনী ক্যাটাগরি, রিচ ক্যাটাগরি পার্সন, ওদের কাছে কোনো ম্যাটারই করে না। বলছে না আমি, তুইও বলছিলি না একদিন, বাবা একটা গেছিল শপিং মলে, 30,000 টাকা ব্যাগ, ব্যাগ দেখেছিল, হ্যাঁ। আর কেনেনি, 3,000 ভেবেছিল 30,000 টাকা। আচ্ছা, যাই হোক, তো এই হচ্ছে এক্সাম্পল। এই সমস্ত জিনিসের দাম বাড়লে কি হবে? চাহিদা বাড়বে, দাম কমলে চাহিদা কমবে। তারপর যেটা বললাম তোকে, যেটা তোরা বলছিলি অ্যাবনর্মাল কন্ডিশন, 5 নম্বর পয়েন্ট, অ্যাবনর্মাল কন্ডিশন।
কি বললাম, অ্যাবনর্মাল কন্ডিশন, ফর এক্সাম্পল মেডিসিন। তো মেডিসিন অ্যাবনর্মাল কন্ডিশন, এমন একটা সিচুয়েশন তুই গেছিস, নর্মাল সিচুয়েশন নয়, নর্মাল টাইমে তুই যাসনি, দোকান বন্ধ করছে এরকম সময় তুই গেছিস, জিনিসের দাম যদি তখন যে মেডিসিনের দাম তোকে বেশি বলতে বেশি দাম দিয়ে নিতে বাধ্য, ঠিক আছে? অর্থাৎ এরকম ক্ষেত্রে দাম বাড়লেও তো চাহিদা বাড়বে, চাহিদা কমবে না। তারপর এত পয়েন্ট আছে? পয়েন্ট তো অনেক আছে। আমাদের তো বুকে খালি 5টা পয়েন্ট ছিল। আচ্ছা, ওয়ার অ্যান্ড এমার্জেন্সি। ওয়ার অ্যান্ড এমার্জেন্সি, দেশে তো যুদ্ধ লেগে গেছে, তখন জিনিসের দাম প্রচুর বেড়ে গেছে, তখন কিনতে তুই কি কিনবি কি কিনবি না? কিনবো। অবশ্যই কিনবো। ওয়ার অ্যান্ড এমার্জেন্সি, এই যেমন দেখ না, এমার্জেন্সি যখন লেগেছিল, যখন করোনা হচ্ছিল, এমার্জেন্সি লেগেছিল, সব লকডাউন যখন হয়েছিল, তখন সবাই একসঙ্গে অনেক জিনিসের দাম বেড়ে গেছিল, মানুষ কিনতো না, সে কিনতো, ঠিক আছে তো? ওয়ার অ্যান্ড এমার্জেন্সি, যেটা আমি তোকে বললাম, যেটা সবার ফার্স্ট এই আসছে, এই 7 নম্বর পয়েন্ট, হ্যাবিচুয়েটেড গুডস। শোন না, হ্যাবিচুয়েটেড গুডস, হ্যাবিচুয়েটেড গুডস এর এক্সাম্পল তো আর বলতে হবে না, অলরেডি বললাম, যারা স্মোকিং করে তাদের ক্ষেত্রে কোনো ম্যাটারই করে না, আর যারা ড্রিঙ্ক করে, ঠিক আছে, তাদের কাছে কোনো ম্যাটারই করে না। জিনিসের দাম বাড়লে ওদের কখনো দেখবি তো, মাঝখানে যখন লকডাউন, মানুষ খাওয়া দাওয়া পাচ্ছিল না, একদিন শুধু দোকান অন করেছিল, বুঝতে পারলি তো, যে ও আর্ধেক করোনা ভরে গেছিল, বুঝতে পারলি তো, একদিন শুধু দোকান অন করেছিল, বুঝতে পারলি তো? তো সরকার এগুলো কখনো বন্ধ করতে চাইবে না, রেভিনিউ জেনারেট হয় ভালো এখানে। আচ্ছা শোন, তাহলে আচ্ছা শোন না, হ্যাবিচুয়েটেড গুডস হয়ে গেল। এবার এর পরের পয়েন্টটা বলি, 8 নম্বর পয়েন্ট, ফিউচার এক্সপেকটেশন। কি বললাম? ফিউচার এক্সপেকটেশন, শেয়ার মার্কেট। শেয়ার মার্কেট, আর যদি মনে করি ফিউচারে শেয়ারের দাম বাড়তে পারে, যদি মনে করি ফিউচারে শেয়ারের দাম, শেয়ার মার্কেটের দাম বাড়তে পারে, তাহলে আমি আজকে কি করবো? অবশ্যই শেয়ার কিনে রাখো, কেনার চেষ্টা করো। তার মানে কি, আমি মনে করছি যদি আজকে ধর, মানে আমি ফিউচারে দাম বাড়বে একটু পরে বলি, তার আজকে ধর শেয়ারের দাম প্রচুর বেড়ে গেছে, আজকে ধর শেয়ারের দাম প্রচুর বেড়েছে, তার মানে আমার কাছে এই এক্সপেকটেশনটা কাজ করছে ফিউচারে শেয়ারের দাম বাড়বে, তাই আমি আজকে শেয়ার কিনি। বা ধর এখন যে মার্কেট চলছে, অনেকে না এখন অনেকে একটু ভয়ে আছে যে আমি শেয়ারে ইনভেস্ট করবো কি করবো না, বা অনেকে ইনভেস্ট করা থাকলে মিউচুয়াল ফান্ডে অনেকে টাকা লাগানো থাকলে অনেকে টাকা তুলে নিচ্ছে, কেন ভয়ে আছে, কেন এরম তো হবে না, আমার তো লসে রান করবো না, আমার তো পুরো পড়ে যাবে না, কারণ মার্কেটের অবস্থা খুব শোচনীয় অবস্থা হচ্ছে আগামী 6 মাসের মধ্যে, ঠিক আছে? তো মার্কেটের খুব শোচনীয় অবস্থা, যেই জন্য অনেকে চিন্তা ভাবনা করছে যে টাকাটা তুলে নেবো কি নেবো না, ঠিক আছে? অনেকে রিস্কে আছে, খুব রিস্কে আছে, ঠিক আছে তো? তো এই জন্য ধর এখন যদি মার্কেটে শেয়ারের দাম যদি প্রচুর বেড়ে যায়, তাহলে ও ভাবতে পারে যে ফিউচারও তো শেয়ারের দাম বাড়তে পারে, তাহলে প্রফিট হবে, তখন আমি অনেক বেশি দামে মার্কেটে শেয়ারটা বেচতে পারবো, তার জন্য অনেকে শেয়ার ইনভেস্ট করে, এখন দাম বেশি হলেও অনেকে শেয়ার ইনভেস্ট করে, ঠিক আছে? এগুলো তো এক্সেপশনটা একটু ডিফারেন্ট টাইপের, ঠিক আছে তো? এটা হচ্ছে ফিউচার এক্সপেকটেশন। আর আরেকটা কি বলতো, যেটা ছিল সেটা তোর, যেটা আমি প্রথমে বলিনি, যে বললাম পরে বলো, গিফেন গুডস। গিফেন গুডস কি, আয়ারল্যান্ডে না একটা সময় না খুব মানে বাজে কন্ডিশন চলে এসেছিল, সময়কালটা যে 19th সেঞ্চুরি একটা বাজে সময় এসেছিল, খুব বাজে সময় এসেছিল ওই দেশে, ঠিক আছে তো? তো মানুষ খাওয়া দাওয়া পাচ্ছিল না, দেশে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল, মহামারী যেটাকে বলে, ঠিক আছে? আমাদের যেমন মহামারী তো করোনা যেমন আসলো না, তো ওই মহামারী যখন এসেছিল, তেমনি ওদের দেশে একটা মহামারী এসেছিল আয়ারল্যান্ডে, তখন মানুষ খাওয়া দাওয়া পাচ্ছিল না, ঠিক আছে? তখন কি করবে? আর ওদের দেশে না দুটো প্রিয় ফুড ছিল, একটা হচ্ছে আলু আর একটা মাংস, একটা আলু আর একটা মাংস। তোদের সবারই প্রিয়। না যাই হোক, আমি একটা এক্সাম্পল তৈরি করেছি, এটাই এটাই মনে কর, আলু আর মাংস এই দেশের প্রিয় ফুড, ফেভারিট ফুড, ঠিক আছে ওদের। তো ওরা কি করতো, আলুর দাম যখন বেড়ে গেছিল, তাহলে কি বলি স্যার, আলুর দাম বেড়ে গেল, আলু কম খাবে, আলুর দাম বেড়ে গেলে ওরা আলু বেশি করে খাচ্ছিল। কেন আলু বেশি করে খাচ্ছিল বাবা? কারণ মাংস তো ক্রয় ক্ষমতার বাইরে, পার্চেসিং পাওয়ার মধ্যে মাংস কিনে খেতে পারবে না তো। একটা ধর আমি এখনকার জেনারেশন যদি এক্সাম্পল বলি, ধর আলুর দাম এখন 35 টাকা করে যাচ্ছে, মার্কেট প্রাইস 35 টাকা যাচ্ছে এখন, 35 টাকা, তাই তো? 35 বেচছিস তো? 34, আচ্ছা যাই হোক, 35 আলুর দাম এখন মার্কেটে মোটামুটি ওভারঅল সব দোকানে 35 করে যাচ্ছে। তো এখন ধর খাসির দাম কিরম যাচ্ছে, মোটামুটি ধর 800, 900 ধরলাম, ঠিক আছে তো? আর ধর মুরগির দাম 200 থেকে 250, 190। আচ্ছা 190, ঠিক আছে, ঠিক আছে, 200ই ধরলাম আমি, ঠিক আছে তো? তাহলে বল, আলুর দাম যদি বেড়েও যায়, আলুর দাম যদি বেড়েও যায়, তাহলে মানুষ আলুই বেশি করে খাবে, কেন? আলু বেড়ে কত হয়, 35, 40, 50, আর চিকেনের দাম কত, 200, তাহলে কোনটা ওদের পার্চেসিং পাওয়ারের মধ্যে আছে? আলু, আলু পার্চেসিং পাওয়ারের মধ্যে আছে, তাই জন্য আলুর দাম বেড়ে গেলে আলু বেশি করে খাবে।
আর এটা সবার ফার্স্ট অবজার্ভ করেছিল কে জানিস? আয়ারল্যান্ডে, ঠিক আছে, স্যার রবার্ট গিফিন, ঠিক আছে, স্যার রবার্ট গিফিন, তারপর দিয়ে নাম হয়ে গেছে গিফেন গুডস। এটাই লেখা আছে, এটাই লেখা আছে, এরপর দিয়ে নাম হয়ে গেছে গিফেন গুডস। দেখি এখানে কি লিখেছে, ফার্স্ট পয়েন্ট লিখেছে দেখ, কনস্পিসিয়াস কনজাম্পশন মানে ভেবলেন্ট গুডস। এই দেখ কি বলছে, উচ্চ মর্যাদাযুক্ত দ্রব্য বা জাঁকজমকের দ্রব্য। ক্রেতা এমন কিছু দ্রব্য কেনে যেগুলি ভোগের জন্য কেনা হয় না, শুধুমাত্র স্ট্যাটাস বিলং করার জন্য, স্ট্যাটাসটার জন্য, স্ট্যাটাস মেনটেন করার জন্য কেনা হয়। কিছু কিছু দ্রব্য আছে মানে আমার অত ইউজ কনজাম্পশন করার জন্য কেনা হয় না, কিন্তু স্ট্যাটাস মেনটেন করার জন্য কেনা হয়। যেমন মণিমুক্ত, ব্যয়বহুল সুগন্ধিত দ্রব্য, বেশি দামের অলংকার, অর্নামেন্টস, ঠিক আছে তো, হীরা, ডায়মন্ড, এগুলো কেনা হয়। এই সমস্ত দ্রব্যের দাম বাড়লে, ঠিক আছে, সরি, এই সমস্ত দ্রব্যের দাম কমলে কি হচ্ছে, দাম কমলে গুডস গুলো ভালো না, খারাপ, চাহিদা কমে যায়। আবার দাম কমার ফলে ক্রেতার অর্থ গৌরব বা মর্যাদা, স্ট্যাটাস প্রকাশ পায় না দাম যদি কমে যায়। অপরপক্ষে এই সমস্ত দ্রব্যের কেননা কোনো একজন কোনো বড় সেলিব্রিটি যদি দাম কমে, ও যদি তখন সেই জিনিসটা কেনে, তখন অন্য কেউ হাসবে, মানে দাম কমে গেছে তাই দোকানে ঢুকেছে, কিনতে ঢুকেছে। তো ঠিক আছে, এই সমস্ত দ্রব্যের দাম বাড়লে চাহিদা বাড়ে। আর এই সমস্ত গুডস গুলোকে সবার ফার্স্ট প্রফেসর ভেবলেন অবজার্ভ করেছো, তারপর দিয়ে এর নাম হয়ে গেছে ভেবলেন গুডস, ঠিক আছে, ভেবলেন গুডস, ঠিক আছে। এক্ষেত্রে চাহিদার নিয়ম কাজ করে না। তারপরে গিফেন গুডস, গিফেন গুডস কি বলছে, শর্করা জাতীয় প্রধান খাদ্য, কি বলছে, মোটা চাল, গম, আলু, এই সমস্ত জিনিসের দাম বাড়লে ক্রেতারা তুলনামূলকভাবে উৎকৃষ্ট দ্রব্য মানে ভালো দ্রব্য, ভালো দ্রব্য, মাছ, মাংস, মাখন, এইগুলো কম খাবে। কম খেয়ে শর্করা জাতীয় খাদ্য বেশি করে খাবে, ঠিক আছে। অপরপক্ষে এই সমস্ত দ্রব্যগুলির দাম কমলে ক্রেতারা কম পরিমাণে কিনে থাকে, ঠিক আছে। তাহলে এই সমস্ত জিনিসের দাম যদি কমে যায়, বলে না এইগুলো কম খাবো, খেয়ে কম কিনে যদি মাংসটা কিছুটা হলেও কিনতে পারে, এটা চিন্তা ভাবনা করে, ঠিক আছে। এই দ্রব্যগুলোকে গিফেন গুডস বলে। নেক্সট বলছে দামের পরিবর্তন সম্পর্কে ক্রেতার ধারণা, ঠিক আছে। অনেকে কি হবে, অনেক অনেক পারচেজার বা অনেক কনজিউমার কি ভাবে, কোনো জিনিসের যদি দাম বাড়ে, অনেকের কাছে মনে হয় কি বলছে, কোনো দ্রব্যের দাম যদি বাড়ে তখন ক্রেতারা এই ধারণা সৃষ্টি হয়, ভবিষ্যতে দাম আরো বাড়বে। আজকে ধর কোনো একটা জিনিসের দাম বাড়ে, তাহলে ওরা মনে করতে পারে ফিউচারে জিনিসের দাম আরো বাড়বে। সেক্ষেত্রে ক্রেতার দ্রব্যের দাম বাড়া সত্ত্বেও চাহিদার পরিমাণ বেড়ে যায়, দাম বেড়ে গেছে এবং চাহিদা বেড়ে যায়, কারণ ভবিষ্যতে ফিউচারে দাম বাড়তে পারে। অপরপক্ষে কোনো দ্রব্যের দাম কমলে ক্রেতাদের যদি এই ধারণা সৃষ্টি হয় যে ভবিষ্যতে দাম আরো কমবে, তাই জন্য দাম এখন কমে যাওয়ার ফলে ফিউচার চাহিদাটা কমে যায়, ঠিক আছে। কারণ ও ভাবছে এখন দাম কমে যায়, ফিউচারও দাম কমতে পারে, তাহলে সেই দ্রব্যের চাহিদাটা কমে যাবে। এবার বলছে নিছক দামের ভিত্তিতে দ্রব্যের চাহিদা। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় ক্রেতারা দ্রব্যের দাম দিয়ে অনেকে 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 না অনেকে বোঝে না, আমি তোকে বলছি, এরকম অনেক কনজিউমার আছে, অনেক কাস্টমার যখন দোকানে যখন কিনতে যায় না, ও প্রোডাক্টটা দেখে না অনেকে চিনতে পারে না। ও কিভাবে এই জিনিসটার দাম এত, ধর এই প্রোডাক্টটার দাম 500 টাকা, আর এই প্রোডাক্টটার দাম 700 টাকা, তার মানে এই 500 টাকার প্রোডাক্টটা খারাপ প্রোডাক্ট, 700 টাকার প্রোডাক্টটা ভালো প্রোডাক্ট। অনেকের কাছে এরকম চিন্তা ভাবনা আছে। বা ধর তুই দুটো দোকান কম্পেয়ার কর, একটা ধর প্যান্টালুন্স, ঠিক আছে, আর একটা ধর তুই বিগ বাজার। এখন তো বিগ বাজার উঠে গেছে, এখন বুঝতে পারছো, এখন বিগ বাজার উঠে গেছে। তো যাই হোক, বিগ বাজার বাদ দে, তুই ধর অন্য কোনো দোকান ধর, রিলায়েন্স, ম্যাক্স ম্যাক্স রিলায়েন্স রিলায়েন্স ধর, দুটো দোকান। তো রিলায়েন্সের দামটা এতটা কম দিচ্ছে, আর ওই একই মোটামুটি প্রোডাক্ট প্যান্টালুন্স এত বেশি কেন? তার মানে প্যান্টালুন্সের যে এত দাম বেশি, ও ভাবছে এই প্রোডাক্টটা সবচেয়ে ভালো, ও প্রোডাক্টটা খারাপ। তো অনেকের মধ্যে চিন্তা ভাবনার একটু চেঞ্জ আছে, চিন্তা ভাবনা অনেকের চেঞ্জ আছে। তো এটা বলছে কি, অনেকে কি বলে দাম যত বেশি প্রোডাক্ট তত ভালো, অনেকে মনে করে, অনেকে মনে, এরকম বহু বহু আছে, বহু লোক আছে, ঠিক আছে। তো কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় ক্রেতারা দ্রব্যের দাম দিয়ে দ্রব্যের গুণাগুণ বিচার করে, ঠিক আছে। তো এই সমস্ত ক্ষেত্রে দ্রব্যের দাম বেশি হলে ক্রেতারা তা উচ্চমানের দ্রব্য বলে মনে করে, দাম বেশি হলে, দাম কম হলে ভাবে যে এই দ্রব্যটা ভালো না, বাজে গুডস, ঠিক আছে। তো ফলে দ্রব্যের দাম বাড়ার জন্য দ্রব্যটির চাহিদাও বাড়ে, অপরপক্ষে দ্রব্যের দাম কমলে দ্রব্যটি ক্রেতার কাছে নিম্নমানের দ্রব্য বলে মনে হয়। ফলে দ্রব্যের দাম কমার জন্য দ্রব্যের চাহিদাও কমে, এক্ষেত্রে চাহিদার নিয়ম কাজ করে। লাস্ট পয়েন্ট বলছে শেয়ার মার্কেট। শেয়ার কি, শেয়ার জানিস তোরা তো, পড়েছিস তো, এমনি তো পড়েই এসেছিস শেয়ার, মোটামুটি ক্লাস 12-এ পড়ে এসেছিস, ইস্যু অফ শেয়ার, অ্যাকাউন্টিং ফর শেয়ার ক্যাপিটাল। শেয়ার কি, বলছে শেয়ার হলো কোম্পানির মালিকানা,
ঠিক আছে? শেয়ার হলো আজকে তুই কোনো একটা টাটা কোম্পানির শেয়ার কিনিস, তুই হলি টাটা কোম্পানির মালিক হয়ে গেলি, কোম্পানির মালিকানা। কারণ শেয়ার ক্রেতারা আশা করেন ভবিষ্যতে ওই শেয়ারের দাম, দেখ কি বলছে, শেয়ার হচ্ছে কোম্পানির মালিকানা যা থেকে শেয়ারের মালিক মুনাফার অংশ পায়। শেয়ার মালিক কি পায়? আজকে তুই টাটা কোম্পানির শেয়ার কিনে থাকিস, টাটা কোম্পানি লাভ করে, লাভের একটা ভাগ হিস্সা তোকে একটা দেবে, এটাকে বলা হয় ডিভিডেন্ড, ঠিক আছে? লভ্যাংশ দেবে। তো বলছে যা থেকে শেয়ার মালিক মুনাফার অংশ পেয়ে থাকে এটাকে ডিভিডেন্ড বলে। যদি কোম্পানি মুনাফা হয়, এই বললাম, কোম্পানি লস হয় তাহলে কি তোকে কি ডিভিডেন্ড দেবে? না, দেবে না। শেয়ার বাজারে দেখা যায় কোনো কোম্পানির শেয়ারের দাম বাড়লে সেই শেয়ারের চাহিদা বাড়ে। একটা কোনো কোম্পানির শেয়ারের দাম বেড়ে যায়, তার মানে কি সেই শেয়ার চাহিদা বাড়ছে, ঠিক আছে? কারণ শেয়ার ক্রেতারা মানে ক্রেতারা কি আশা করেন, কি এক্সপেকটেশন করে যে ফিউচার ওই শেয়ারের দাম আরো বাড়বে, তাই আজকে শেয়ার কেনে। আর যদি আজকে কোনো কোম্পানির শেয়ারের দাম যদি কমে যায় তাহলে মনে করতে ফিউচারে আরো দাম কমবে, তো ওই কোম্পানির শেয়ার ইনভেস্ট করে না, ঠিক আছে? তাই এখানে বলি সুতরাং শেয়ার বাজারে চাহিদার নিয়ম কাজ করে না। এই হচ্ছে শেয়ার মার্কেট। কিছুক্ষণ আগে তোকে বললাম যে কার্ভটা কেমন হবে। এখানে কি বুঝতে পারছিস? আপওয়ার্ড স্লোপ। দাম যখন বাড়ছে চাহিদা তখন কি হচ্ছে? বাড়ছে। দাম কমলে চাহিদা কি হচ্ছে? কমছে। তার জন্য আমি কি বলেছিলাম, দাম যখন বাড়বে চাহিদা তখন যদি বাড়ে তখন কি হবে? আপওয়ার্ড স্লোপ। ইউনিটে প্রুভ করে দেখান, প্রুভ করেও দেখানো যায় না। ধর এটা তো কার, তার দাম যখন ছিল ধর এক্স ও, দাম যখন ওপি, ঠিক আছে? দাম যখন ওপি তাহলে চাহিদা তখন কত হবে? চাহিদা তখন ধর মনে করলাম ধর এটা, ঠিক আছে? দাম যখন ওপি চাহিদা তখন ধর ওকিউ, ঠিক আছে? তো এবার দাম যখন বাড়ছে P1. ওপি ওয়ান, তাহলে চাহিদা তখন কি হচ্ছে? চাহিদাও বাড়বে, কিউ ওয়ান, ঠিক আছে? তো যেটা বলছিলাম, দাম যখন ওপি চাহিদা তখন ও কিউ, ঠিক আছে? তো চাহিদা তখন ও কিউ, তাহলে এটা এই একটা পয়েন্ট হলো তখন। এবার দাম যখন ওপি থেকে বেড়ে ওপি ওয়ান হচ্ছে তখন চাহিদা বেড়ে কি ও কিউ থেকে ও কিউ ওয়ান হচ্ছে, যেটা কিনা তোর এখানটায় হচ্ছে। এইভাবে চাহিদার কাটা যাচ্ছে, ঠিক আছে? দাম যখন ওপি চাহিদা তখন ও কিউ, দাম যখন বাড়ছে ওপি থেকে ওপি ওয়ান হচ্ছে, চাহিদা তখন ও কিউ থেকে বেড়ে ও কিউ ওয়ান হচ্ছে, চাহিদা রেখাটা আস্তে আস্তে উপরের দিকে উঠছে, ঠিক আছে? তো তো এটাকে বলে আপওয়ার্ড, ঠিক আছে? অর্থাৎ পজিটিভ। চাহিদা রেখার ক্ষেত্রে ডিমান্ড গ্রাফটা নেগেটিভ হয়, আর এক্ষেত্রে পজিটিভ হয়, একটা বলে আর একটা বাড়ছে। তো ধর আজকে 6টা কোশ্চেন পড়ালাম, পরের দিন আবার পড়াবো। এই চ্যাপ্টারের